আজকে বাঙালির গল্প আড্ডায় আমরা শুনব জোনাথন বাড়ির ভূত এই গল্পটির তৃতীয় পর্ব। কেমন লাগছে গল্পটি আমাদের কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। শুরু করছি জোনাথন বাড়ির ভূত গল্পটির তৃতীয় পর্ব। একটু চুপ থেকে ফের গড়গড় করে উঠেছে ডিক। অন্যায়টা কি করেছি? এ বাড়ি রেখে হবেটা কি? বরং বেচলে ড্যাডির হাতে কিছু ক্যাশ আসে, শেষ জীবনটা ড্যাডি আরো ল্যাভিশলি কাটাতে পারে। ড্যাডির ভালো চাইতে তো আপনি জাননি, গেছেন নিজের ধান্দায়। সে টাকার কার না দরকার? উৎপল মিন্না টাকার জন্য ছোকছোক করে না? ড্যাডির ব্রেন ওয়াশ করে ভাগলপুরের বাড়ি দুটো বেচলো কে? উৎপলই তো। তার ভাগ তো আপনিও পেয়েছেন। নিতিন আর একটা ঢিল ছুড়ল। ভাগই বটে, 14 লাখ টাকা থেকে মাত্র 50,000। বুড়ো কিপ্টের জাসু, হাত দিয়ে টাকা গলে না। তাও নেহাত মির্নাকে দিয়েছিল বলে আমাকেও দিতে বাধ্য হলো। তাহলে এবারে হাত বদল হলেই যে আপনি মোটা টাকা পাবেন এমন আশা করলেন কেন? কিছু তো আদায় করতামই, 1,00,000, 1.5 লাখ যা হোক। পার্মানেন্টলি ঘাট থেকে নেমে যাব, এই আনন্দেই ড্যাডি দিয়ে দিতেন টাকাটা। ঘাট থেকে নামা মানে? আপনি আলাদা হতে চান? আমি এ দেশ থেকেই চলে যেতে চাই। এ শহর আমার আর এক মুহূর্ত ভালো লাগে না। আমার বন্ধু বান্ধবরা অনেকেই সেটেল করেছে অস্ট্রেলিয়ায়। কিছু টাকা হাতে এলে আমিও ওখানেই পাড়ি দেব। বুঝলাম। নিতিন ঢক ঢক ঘাড় নাড়ল এবং তার সঙ্গে তৃতীয় ঢিলটাও ছুড়ল। কিন্তু ডিক তার জন্য এত ছলা কলার আশ্রয় কেন? কিসের ছলা কলা? আপনার ড্যাডির গলা নকল করে সুরজমালকে টেলিফোন করার কোনো প্রয়োজন ছিল কি? ভীষণ চমকেছে ডিক, হতবুদ্ধি মুখে বলল, আমি ড্যাডির গলা নকল করেছি কবে? ভান করবেন না, সুরজমাল আমায় সব বলেছে। মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। ডিক আবার পুরনো মেজাজে প্রায় গর্জে উঠল। আমি তো তাকে নিজের গলাতেই ফোন করেছিলাম রবিবার রাত্রিরে। সুরজমাল আমায় স্ট্রেট কাট জানিয়ে দেয় এ বাড়ি কেনার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। কিন্তু কারুর একটা ফোন পেয়ে শনিবার সুরজমাল আপনার ড্যাডির কাছে এসেছিল, এ খবর নিশ্চয়ই আপনার অজানা ছিল না? জানবো না কেন, কিন্তু ড্যাডি তাকে তাড়িয়ে দিয়েছিল। তারপরেও ফোন করলেন? ড্যাডির সঙ্গে সুরজমালের ঠিক কি কথা হয়েছে একটু বুঝে নিতে চাইছিলাম। তা কি বুঝলেন? বললাম তো, সুরজমাল কোনো হন্টেড হাউস কিনতে আর ইচ্ছুক নয়। সুরজমাল কোত্থেকে জানলো বাড়িতে ভুতুড়ে কাণ্ড কারখানা হচ্ছে? আপনি বলেছেন? আমার আর খেয়ে দেয়ে কাজ নেই, ড্রাম পিটিয়ে সবাইকে বলে বেড়াই আর হু হু করে বাড়ির দাম পড়ে যাক। আমি কি এতই বোকা? তার মানে আপনি মিস্টার মাইকেলের নাম করে ফোন করেননি? রিচার্ড মাইকেল অকারণে মিথ্যা কথা বলে না। অর্থাৎ কারণ থাকলে বলে, তাই তো? সে আপনি যা ইচ্ছে ভেবে নিতে পারেন। বেশ, আর একটা প্রশ্ন করি। বাড়িটাকে ভুতুড়ে বানানোর এ খেলায় আপনি নামলেন কেন? খেলা বলছেন কি আপনি? ডিকের মুখ চোখ আমূল বদলে গেল, হাত মুঠো করে বলল, আমি নিজের চোখে হোলি স্পিরিটকে দেখেছি। গত সপ্তাহে বুধবার আমার ডিউটি ছিল না। সন্ধ্যাবেলায় এক বন্ধুর বাড়িতে ডিনারে গিয়েছিলাম, ফিরতে রাত হয়েছিল। খাওয়া দাওয়া খুব রিচ হয়েছিল সেদিন। আমার বেশি তেল মশলা সয় দেয় না। ঘুম আসছিল না রাতে, জল তেষ্টা পাচ্ছিল বারবার।
রাত 1:30-2 নাগাদ ডাইনিং প্লেসে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বার করেছি, তখন স্পষ্ট দেখতে পেলাম উঠোনের উপরে একটা ছায়া মূর্তি। ডাইনিং প্লেস আর উঠোনের মধ্যিখানে কাচের দরজাটা রাতে বন্ধ থাকে। পা টিপে টিপে গিয়ে দরজা ছিটকিনি নামাতে না নামাতে ফুস করে মাটিতে মিশে গেলেন তিনি। নিতিন চোখ কুঁচকে শুনছিল কাহিনীটা। জিজ্ঞেস করলো, গত সপ্তাহে বুধবার? মানে তখনও আপনাদের বাড়িতে কাঁচ ভাঙা এপিসোড শুরু হয়নি, তাই তো? না, হোলি স্পিরিটের বিরক্তি তো শনিবার থেকে প্রকাশ পাচ্ছে। আপনি আর কখনো হোলি স্পিরিটকে দেখেননি? না, একদিনই সে সৌভাগ্য হয়েছিল, আর দেখার বাসনাও নেই। এবার আমি মানে কেটে পড়তে পারলে বাঁচি। ড্যাডিকে একা ফেলে চলে যাবেন? কিসের একা? এখন তো ড্যাডির পেয়ারের লোকজনরা এসে গেছে, তারাই তো দিব্যি ঘিরে আছে ড্যাডিকে। আমার মতো কম রোজগারের অপদার্থ সন্তান নয় দূরেই রইল। নিতিন নিশ্চুপ, এক দৃষ্টে দেখছে ডিককে। ডিক ফের বলে উঠল, শুনুন ম্যাডাম, আপনি যদি সত্যি ড্যাডির ভালো চান তাহলে ড্যাডিকে বোঝান। দাম থাকতে থাকতে বাড়ি না বেচলে পরে পস্তাতে হবে। অবশ্য আপনাকে বলে কি লাভ, আপনি তো উৎপলেরই লোক। প্রতিবাদ না করে নিতিন হাসলো একটু, বলল, ওকে ডিক, অনিচ্ছা সত্ত্বেও কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিকের ঘরের বাইরে পা রেখেই নিতিন ফিসফিস করে টুপুরকে বলল, টুপুর, তুই ওই ঘরে গিয়ে বস, আমি একটু আসছি। ড্রয়িং রুমে ফিরে টুপুর দেখল জোনাথন এখনো বিমর্ষ মুখে সোফায় আসীন। উৎপল পায়চারি করছে বারান্দায়। মিনিট 5 মধ্যেই উৎপলের কণ্ঠস্বর শোনা গেল, এ কি ম্যাডাম, আপনি এদিক দিয়ে যে? আর একবার বাড়িটা ঘুরে দেখলাম। বার করে দেওয়া টেবিল চেয়ারগুলো সত্যি খুব বুড়া হাল, মিছিমিছি বৃষ্টিতে ভিজছে। আমি আর কিচ্ছুটি বলবো না, খুব শিক্ষা হয়েছে। নিতিনের সঙ্গে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এলো উৎপল। চোরা চোখে জোনাথনকে দেখতে দেখতে বলল, যাদের জিনিস তারাই বুঝুক, ভালো করতে গিয়ে আমি কেন দোষী হই? জোনাথন অসহায় মুখে বলল, ডিকের কথা কেন এত গায়ে মাখছো উৎপল? মিস্টার মাইকেল, আপনাকে একটা কথা বলবো। বলো। দেখলেন তো, চেয়ার টেবিল বার করে দিয়েও হোলি স্পিরিট শান্ত হলেন না। এখন যে কি হবে? কিচ্ছু হবে না। শুনুন মিস্টার মাইকেল, এই বাড়িতে অশান্তিগুলো হোলি স্পিরিট ঘটাচ্ছেন না, এর পেছনে একটা গভীর চক্রান্ত আছে। আপনি আমার 2-4 দিন সময় দিন, আপনার কাছে সমস্ত ছবিটা পরিষ্কার হয়ে যাবে। বলছো? বলছি না, গ্যারেন্টি দিচ্ছি। এই বাড়িতে হোলি স্পিরিট নিয়েও আর কোনো অশান্তি থাকবে না। যদি সত্যিই তা পারো, তুমি যা চাইবে তাই দেব। উৎপল বলল, আমি তো প্রথম থেকেই ড্যাডিকে বলছি একটা চক্রান্ত চলছে, ড্যাডি মানতেই চান না। এবার সব ঠিক হয়ে যাবে। আপনি কি এখন এ বাড়িতেই থাকবেন উৎপল বাবু? না না, বাড়ি ফিরতে হবে। মিন্না সকালে ফোন পাওয়ার পর থেকে ছটপট করছে, আমি গেলে তবেও আসতে পারবে। আটকে আছেন কেন? আপনারা তো দুজনে একসঙ্গে বেরোন। আর বলবেন না, কাল দুপুরে একটা কেলেঙ্কারি হয়েছে। টিপসি ফিনাইল খেয়ে ফেলেছে, তারপর কি বমি, একদম নেতিয়ে পড়েছে বেচারা।
অসুস্থ প্রাণীটার কাছ থেকে আমাদের একজনকে তো থাকতেই হয়। মিন্না কাল ক্লাস পর্যন্ত নেয়নি। নিতিন 2-1 সেকেন্ড কি যেন ভাবল, তারপর বলল, চলুন আমরাও আপনার সঙ্গে যাই, টিপসিকে দেখে আসি। উৎপল বলল, সত্যি যাবেন? চলুন। ফিরতে ফিরতে বেশ বেলা হলো টুপুরদের। ঢুকেই দেখে পার্থ হাঁড়ি মুখ করে সোফায় বসে। বাড়িময় ছড়িয়ে আছে ইলিশ মাছ ভাজার অপরূপ সুঘ্রাণ। নিতিন হালকাভাবে জিজ্ঞেস করল, কি সাহেবের এখনো খাওয়া হয়নি মনে হচ্ছে? পার্থ গুমগুমে গলায় বলল, আমি তোমাদের মতো বেয়াক্কেলে নই। সবাই একসঙ্গে জমিয়ে খাবো বলে বাজার করলাম, আর তোমরা আসি বলে কাশি। টুপুর কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, কি করব, অনেকগুলো জায়গায় যেতে হলো যে। প্রথমে মিস্টার মাইকেলের বাড়ি, সেখান থেকে উৎপল বাবুদের বাড়ি, সেখান থেকে রিপন লেনে মিসেস জোনসের ডেরা। মিস্টার জোনসের কি হাল গো, বেচারা হুইল চেয়ার ছাড়া মুভি করতে পারেন না। গপ্প পরে ফাঁদবে, ইলিশ মাছ কিন্তু বরফ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো আগে বসে যাই। বুমবুমের খাওয়া হয়েছে তো? তার বোধহয় এতক্ষণে হজম হয়ে গেল। আমি আর ভারতী পেটে কিল মেরে বসে আছি। এক থালা খিচুড়ি আর গোটা 4 ইলিশ ভাজা পাকস্থলিতে যাওয়ার পর চিত্ত প্রফুল্ল হয়েছে পার্থর। হাত চাটতে চাটতে বলল, তা তোমাদের কেস কদ্দূর এগোলো? নৌকো প্রায় পাড়ে এসে গেছে, এখন নোঙর ফেললেই হয়। কিরকম? পবিত্র আত্মাকে ঘায়েল করার প্যাচ পেয়ে গেছো বুঝি? হচ্ছে ব্যবস্থা, সময় হলেই জানতে পারবে। পার্থ অবশ্য জানার তেমন কৌতূহলও দেখালো না। আহার শেষ হতেই হাই তুলছে বড় বড়। বৃষ্টি একদমই থেমে গেছে, আকাশ এখন প্রায় নির্মেঘ, রোদ্দুরে ঝলমল করছে বাইরেটা। পার্থ তবু বেরোনোর কণামাত্র বাসনা নেই। শটান গিয়ে শুয়ে পড়েছে ঘুমন্ত বুমবুমের পাশে। 5 মিনিটের মধ্যেই নাক ডাকা শুরু হয়ে গেল। রান্নাঘরে বসে খাচ্ছে ভারতী। টুপুরকে নিয়ে নিজের গলতায় চলে এলো নিতিন। 2 কামরার ভাড়া বাড়ির পিছনে চওড়া বারান্দাটায়। নিজেই বারান্দাটা ঘিরে নিয়েছে নিতিন। অফিস কাম ডিটেকশন চেম্বার। খুপড়ি জায়গাটুকুতে আছে চেয়ার টেবিল, খুদে সোফা, একখানা ফাইল ক্যাবিনেট, বেটি একটা স্টিল আলমারি আর বইটই। গোপন নথিপত্র থাকে আলমারিতে, নিজের পেশার প্রয়োজনীয় জিনিসও। টুপুরকে চেয়ারে বসিয়ে টেবিল ফ্যান চালিয়ে দিল নিতিন। এবার তোর আসল কাজ স্টার্ট। কি করতে হবে? রাইটিং প্যাডটা নেই। সেই প্রথম দিন থেকে শুরু করে যাকে যাকে দেখেছিস তাদের সম্পর্কে ডিটেলে লিখে ফেল। যেখানে যেখানে গেছিস, যা যা শুনেছিস তাও নোট করবি। তারপর রিমার্কস কলামে লিখবি কার কার কোন কোন ব্যাপারটা তোর সন্দেহজনক লেগেছে। 2 ঘন্টা টাইম দিলাম, ওকে? তুমি কি করবে এতক্ষণ? আমিও যাই, একটু গড়িয়ে নি। খিচুড়ি খেয়ে চোখটা বড় টানছে। ঘন্টা 2 মধ্যে টুপুরের কাজ শেষ। উঠে নিতিন মাসিকে ডাকতে গিয়ে টুপুর বেজায় অবাক। ও মা, ঘুমোচ্ছে কোথায়? নিতিন মাসি তো দিব্যি জাগ্রত। পায়চারি করছে ড্রয়িং রুমে। হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ছে হঠাৎ, বিড়বিড় করে কি যেন বলছে, কুচকোচ্ছে কপাল। চিন্তা করার সময় নিতিন মাসি কেমন খ্যাপাটে হয়ে যায়। সারান্দাতেও দেখেছে টুপুর। এই সময় ডাকাডাকি করলে নিতিন মাসির চিন্তার সুতো নাকি ছিঁড়ে যায়। টুপুর চুপটি করে দাঁড়িয়েছিল। নিতিনেরই হঠাৎ চোখ পড়েছে টুপুরের দিকে। কি রে, হয়ে গেছে?
টুপুর ঘাড় নাড়ল। এখানেই বস, পড়ে শোনা, থেমে থেমে পড়বি, হড়বড় করবি না। টুপুর গলা ঝেড়ে নিয়ে শুরু করল। প্রথমেই জোনাথন মাইকেল, অ্যাংলো ইন্ডিয়ান, বয়স 71, হাইট জোর 5'5", গায়ের রং ফর্সা নয়, বাবা বাঙালি হিন্দু, মা আইরিশ। গত জানুয়ারি মাসে ভাগলপুরের 2খানা বাড়ি বেচে 14 লক্ষ টাকা পেয়েছে। তার মধ্যে 50,000 পেয়েছে ডিক, 50,000 মিনা। কথাবার্তা ভালো, ভূত প্রেতে বিশ্বাস করেন, ইলিয়া চৌধুরীর বাড়ির ওপর বড্ড মায়া, কিন্তু বাড়িটাকে তেমন যত্ন করেন না। ছেলের ওপর দুর্বলতা নেই যে তা নয়, তবে মেয়ের ওপর টানটা বেশি। জামাইয়ের ওপর অনেকটাই নির্ভর করেন। আজ উৎপলের মুখ থেকে জানা গেল, ভাগলপুরের বেকারি বেচে এসে জোনাথনের মা কলকাতায় একটা বেকারি খুলেছিলেন, তবে জোনাথনই দেখতেন ব্যবসাটা। জোনাথন কোনো কালেই তেমন উদ্যোগী মানুষ নন, বেকারি চলত ঢিমিয়ে ঢিমিয়ে। বেকারিটা ছিল তালতলায়। ভাগলপুরের বেকারির নাম ছিল মাইকেলস বেকারি। বছর 20 আগে আগুন লেগে বেকারিটি পুরো পুড়ে যায়। তারপর আর ব্যবসায় নামেননি জোনাথন। বেকারি পুড়ে যাওয়ার ইন্স্যুরেন্স থেকে কিছু টাকা পেয়েছিলেন। ভাগলপুরের বাড়ির ভাড়া আর ইন্স্যুরেন্সের টাকার সুদেই সংসার চলত। জোনাথনের স্ত্রী মারা গেছেন 8 বছর আগে, ক্যান্সারে। সম্ভবত ওই সময় স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে বেশ কিছু জমানো টাকা খরচ হয়ে যায়। মাতৃসূত্রে পাওয়া পুরনো বাড়িটার পূর্ব ইতিহাস সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে জোনাথনের। গুপ্তধনের আশায় বিচিত্র একটা নোট যত্ন করে পুষে রেখেছেন। বাড়িতে ভূতুড়ে উপদ্রব শুরু হওয়ার পর প্রথমে তেমন একটা নার্ভাস হননি, তবে কাজ ভাঙার ঘটনাগুলোর পর এখন প্রায় বিধ্বস্ত দশা। বাড়ি বেচার ব্যাপারে মন থেকে এতটুকু সায়নি। সুরজমালকে বারবার ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এখন এতটাই ভেঙে পড়েছেন যে বাড়ি বেচতে রাজি হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। দুটো কাজ ভাঙার ঘটনার সঙ্গে জোনাথনের সরাসরি যুক্ত। প্রথমে নিজের ঘরের দেওয়াল আলমারি, দ্বিতীয়বার ডাইনিং প্লেসের বড় ক্রকারি কেস। প্রথমটি ভাঙে সন্ধেবেলা ওষুধ বাদ করতে গিয়ে, দ্বিতীয়টি গভীর রাত্রে হাতের চাপ লাগার পর। কোনো ঘটনারই কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই। গোলাপ বাগানের শখ আছে, কিন্তু গোলাপ গাছের অবস্থা দেখে করুণা হয়। মানুষটিকে দেখেও। বিকেলে নিয়মিত হাঁটার অভ্যাস আছে ভদ্রলোকের, ফেরেন সন্ধে নাগাদ। খানিকটা একাকিত্বে ভোগেন বলে মনে হয়। এরপর মিসেস মারিয়া জোন্স, অ্যাংলো ইন্ডিয়ান, বয়স বছর 50, কালো মোটা সোটা চেহারা, গোলগাল মুখে একটা মা মা ভাব আছে। অত্যন্ত ধর্মপ্রাণা, হোলি স্পিরিটে শুধু বিশ্বাসই নেই, আত্মাকে অনুভবও করেছেন। জোনাথন মাইকেলের বাড়ি কাজ করছেন জোনাথনের স্ত্রীর অসুখের সময় থেকে। প্রায় বাড়ির লোকের মতোই হয়ে গেছেন। স্বামী অসুস্থ বলে রাতে জোনাথনের বাড়িতে থাকা সম্ভব হয় না। ফার্নিচার রুমে রাতে উৎপাত দেখেননি কখনো, তবে গল্প শুনে ভয়ে একেবারে জবুথবু। 2-4টে বাল্ব টিউব ভাঙার সময় উপস্থিত থাকলেও একটিও কাচের আসবাব ভাঙার সাক্ষী তিনি নন। উৎপল মিনার সঙ্গে সম্পর্ক ভালো, ডিকের ওপর কিঞ্চিত বিরাগ আছে। শনিবার সকালে সুরজমাল যখন জোনাথনের কাছে এসেছিল তখনও উপস্থিত ছিলেন না। বাড়ি বেচা না বেচার ব্যাপারে তার কোনো মন্তব্যই নেই। ভূতের উপদ্রব চলতে থাকলে হয়তো চাকরি ছেড়েও দিতে পারেন। যথাসম্ভব দেখভাল করেন অসুস্থ স্বামীর। সম্প্রতি কালো সাদা টিভি বেচে একটি রঙিন টেলিভিশন কিনে দিয়েছেন স্বামীকে, ইনস্টলমেন্টে দাম দেন।
মাসে 399, 2 বছরে টাকা শোধ হবে। মাত্র 1700 টাকা মাইনে পান, খুব কষ্ট করে সংসার চালান। এরপর বাড়ি আসছে উৎপল ক্রিস্টোফার বিশ্বাস, বাঙালি খ্রিস্টান, বয়স বছর 32-33, স্বাস্থ্যটি দেখার মতন। কলেজের পরীক্ষা না দিয়েই সার্কাসে চাকরি নেন। 3টে সার্কাস কোম্পানি মিলিয়ে চাকরি করেছেন 11 বছর। শেষ ছিলেন জুপিটার সার্কাস। বলছেন সার্কাসের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় কাজ ছেড়ে দিতে বাধ্য হন, তবে যুক্তিটা খুব জোরালো নয়। বিয়ে করেছেন জোনাথন কন্যা মিন্নাকে বছর 6 আগে। সার্কাসেই মিন্নার সঙ্গে পরিচয়। বাচ্চা কাচ্চা এখনো হয়নি, কুকুর পোষেন। উৎপল যথেষ্ট করিতকর্মা, জোগাড় যন্ত্র করে দিব্যি বড় সড়ো একটা জিমনাসিয়াম বানিয়ে ফেলেছেন। শ্বশুরকে জপিয়ে জাপিয়ে ভাগলপুরের বাড়ি বেচেও 50,000 টাকার ব্যবস্থা করেছিলেন। তবে শ্বশুরকে শ্রদ্ধা ভক্তি করেন, শ্বশুরের নিয়মিত দেখাশোনা করেন। শ্বশুরের কাছাকাছি থাকার জন্যই নাকি ঠাকুর পুকুরের বাড়ি ছেড়ে আহমেদ স্ট্রিটের ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। ফ্ল্যাট ছোট হলেও সুসজ্জিত। শ্বশুর বাড়িতে প্রচুর অ্যান্টিক ফার্নিচার থাকলেও উৎপলের ফ্ল্যাটে সব আধুনিক আসবাব, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, ক্যাবিনেট, শোকেস সবই প্রায় নতুন। টিভি, ফ্রিজও, এমনকি ওয়াশিং মেশিনটাও নতুন, সেমি অটোমেটিক। বাড়ির রাত দিনের কাজের মেয়ে সেলিমার বয়স বছর 20। মেয়েটি বদ্ধ কালা, 4 বার চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। টিপসিটা খুব কিউট, লাফিয়ে কোলে উঠে পড়ে। আগের দিন ফিনাইল গিলে ফেললেও আজ যথেষ্ট নাচানাচি করছিল। ব্যাগে একটা চকলেট ছিল, দেয়া মাত্র কচরমচর খেয়ে ফেলল। উৎপল একাধিক দিন ভূতের উৎপাতের সময় জোনাথনের বাড়িতে ছিলেন। ভূত বা আত্মা সম্পর্কে তার তেমন বিশ্বাস নেই, কিন্তু এখন যেন একটু একটু দুর্বল হয়ে পড়ছেন। যদিও এখনো উৎপলের আঙুল সুরজমালের দিকে। বাল্ব, টিউব বা কাঁচের আসবাব ভাঙার সময় অনেকবারই উৎপল জোনাথনের বাড়িতে উপস্থিত ছিলেন। অবশ্য তিনি কোনো আসবাবে হাত দেওয়ার সময় কাজ ভাঙেনি। ফার্নিচার রুমের ফাঁক দিয়ে বাচ্চা গলার আইডিয়াটা উৎপলের মাথায় কেন এসেছিল বলা দেয়। বেড়াল ঢোকার থিওরিটাও সত্যি বিশ্বাস করেছিলেন কিনা সন্দেহ আছে। তবে উৎপল গোড়া থেকেই বাড়ি বেচার বিরোধী। শ্বশুর বাড়ির অতীত ইতিহাস সম্পর্কে অবশ্য বিন্দুমাত্র কৌতূহল নেই। বাড়ির কোথাও মহামূল্য জিনিস লুকোনো আছে এমন ধারণাকে গুলগল্প বলে উড়িয়ে দিলেও সেই অজানা জিনিসটার প্রতি চোরা লোভ আছে বলে মনে হয়। শখ শৌখিনতা নেই, কেজো লোক। ডিকের সঙ্গে সম্পর্কটা এখন ভালো নয়। এরপর আসছে মিন্না বিশ্বাস, অ্যাংলো ইন্ডিয়ান, বয়স বছর 30, হাইট 5-7 তো হবেই, হুবহু মেনদের মতো দেখতে। মাথার চুলটিও যদিও কুচকুচে কালো। সার্কাসে প্রথম দিকে জিমন্যাস্টিকের খেলা দেখাতেন, বিয়ের পর থেকে ট্রাপিজে। ফ্ল্যাটের দেওয়ালে মিন্নার জিমন্যাস্টিক করার ছবি আছে। মিন্না বেশ নার্ভাস টাইপ। জোনাথনের ক্ষতি হয়ে যাবে এই আশঙ্কায় সর্বদা কাঁটা হয়ে থাকেন। ভূত প্রীতি অবিশ্বাসী নন। উৎপলের উপর কন্ট্রোল আছে। মিন্না চান না বলেই উৎপল সম্ভবত বাড়ি বেচার ব্যাপারে কোনো মতেই মত দিতে চান না। মিন্নার উপস্থিতিতে অনেকগুলো কাঁচের জিনিস ভেঙেছে। প্রথমে মোমবাতি বার করতে গিয়ে ভাঙে ওয়াল ক্যাবিনেটের কাচের ড্রয়ার, তারপর মোমবাতি রাখতে গিয়ে সেন্টার টেবিলের কাচ। মিন্নার নিজের ঘরের দেয়াল আলমারির কাচও মিন্নার হাত লেগেই ভাঙে। বেশ কয়েকটি বাল্ব টিউব ভাঙারও সাক্ষী মিন্না। ডিকের সঙ্গে মিন্নার সম্পর্ক খুবই তিক্ত। ভাইয়ের সম্পর্কে ঝুড়ি ঝুড়ি অভিযোগ জানিয়েছেন তিনি।
তার মতে ডিক অত্যন্ত স্বার্থপর, নিজেরটুকু ছাড়া কিচ্ছু বোঝে না, সংসারে একটা পয়সাও ঠাকায় না, দিদিকে হিংসে করে, বাবার খেয়াল তো রাখেই না। তবে ডিক যে অস্ট্রেলিয়া চলে যাওয়ার প্ল্যান ভাবছে সেটা মিন্না জানেন না বলেই মনে হয়। এরপরে আসছে রিচার্ড মাইকেল, মানে ডিক, অ্যাংলো ইন্ডিয়ান, বয়স 27-28, গায়ের রং পোড়া পোড়া, মুখের আদলে মিন্নার সঙ্গে সামান্য মিল আছে। ভীষণ হড়বড় করে ইংরেজি বলে, বাংলা জানেই না প্রায়। স্বভাবটা ভারী রুক্ষ, বাড়ির কারোর সঙ্গেই বনে না, অবিরাম নাইট ডিউটি করে আর সকালে এসে পড়ে পড়ে ঘুমায়। প্রয়োজনীয় টাকা হাতে এলে দেশ ছাড়ার মতলবে আছে। রাতে থাকে না বলে ফার্নিচার রুমে ভুতুড়ে আওয়াজ কোনোদিনও শোনেনি, তবে একদিন স্বচক্ষে হোলি স্পিরিটকে দেখেছেন। তার দৃঢ় বিশ্বাস উৎপল কিছু চেয়ার টেবিল ফার্নিচার রুমে ঢুকিয়ে দেওয়ার জন্যই হোলি স্পিরিট কুপিত হয়েছেন এবং তিনি আর কখনোই ঠান্ডা হবেন না। বাড়ি এখনই বেচে ফেলা বেটার। অবশ্য ডিক গোড়া থেকেই বাড়ি বেচায় আগ্রহী। সুরজমানির সঙ্গে সেই গোপনে যোগাযোগ করেছিল, এখনো সুরজমানির সঙ্গে তার সম্পর্ক আছে। ভুতুড়ে আওয়াজ না শুনলেও বাল্ব ফাটা, কাঁচ ভাঙা সেও অন্যতম সাক্ষী। ডিকের ঘর থেকে বোঝা যায় সে খুব শৌখিন, গোছানো স্বভাবের, মোটেই উড়নচণ্ডী নয়। গান শোনার নেশা আছে, ক্যাসেটের কালেকশন ভালোই। সিলিন ডিয়নের ভক্ত, ঘরে সিলিনের পোস্টার আছে। সুরজমাল অগ্নিদেব, অবাঙালি, হয় উত্তরপ্রদেশের নয় রাজস্থানের, বয়স বছর 40, সুদর্শন, কেতা দুরস্ত, মুখে দামি পাইপ ঝোলে, ধনী আর ধুরন্ধর ব্যবসায়ী, নিজেকে অতি ধর্মভীরু বলে প্রতিপন্ন করতে চায়। মা কালীর ভক্ত, মুক্ত কেশানন্দ নামে এক গুরুদেবের ছত্রছায়ায় থাকে। এদিকে আবার গুন্ডাও পোষে। জ্যোতিষেও প্রবল বিশ্বাস। হিরে ছাড়াও 3 আঙুলে 3টে পাথর বসানো আংটি, একটি সম্ভবত নীলা। সুরজমাল কথাবার্তাতেও অতি দর, ব্যঙ্গ বিদ্রুপ ছুটতে জানে। বলছে বটে জোনাথনের জমি বাড়ি নিয়ে অত আগ্রহ নেই, কিন্তু কেনার ধান্দায় ডিডের কাগজপত্র সহ অ্যাডভান্স নিয়ে চলেও এসেছিল। জোনাথনের ধ্যাতানি খেয়ে এখন অপমানে গড়গড় করছে। জোনাথনের বাড়ির গুপ্তধনটির খবর সুরজমাল সম্ভবত জানে না। এরপর আসছে মিস্টার জোন্স, অ্যাংলো ইন্ডিয়ান, পুরো নাম জানা হয়নি। 60-এর মতো বয়স, দড়ি পাকানো চেহারা, গায়ের রং তামাটে, মাথায় কোকড়া চুল বেশিরভাগই পাকা, অপরিচ্ছন্ন রিপন লেনের মান্ধাত্তা আমলের এক বাড়ি, দমচাপা অন্ধকার অন্ধকার একতলার একটা ঘরে বাস। সারা দিন একলাই কাটান, টিভি দেখেন। একসময় ধর্মতলার নামী ছবি বাঁধার দোকানে রয়্যাল বাইন্ডার্সে চাকরি করতেন। 4.5 বছর আগে বাস থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। হাঁটতে চলতে পারেন না, ঘরে রাখা হুইল চেয়ারটাই এখন ভরসা। হুইল চেয়ার করে মাঝে মাঝে বেরোন কাছে পিঠে। মিসেস জোন্স হুইল চেয়ার ঠেলে নিয়ে গেলে চার্চেও যান। খুপড়ি ঘরটার দেওয়াল যিশু আর মা মেরির ছবিতে 6 লাভ। ধূমপানের নেশা আছে, হাতে পাকানো সিগারেট খান। ব্যবহারটি মধুর, উৎপলের সঙ্গে ভালোই পরিচয়। জোনাথনের বাড়ির ভুতুরে কাণ্ড খবরাখবর রাখেন, তবে মিসেস জোন্সের মতো হোলি স্পিরিটের ব্যাপারে সিরিয়াস নন, বরং মিসেস জোন্সের আতঙ্ক দেখে মজাই পান। এবার মন্তব্য। 1. ডিকের ভূত দেখার কাহিনীটা কি আষাঢ়ে নয়? 2. উৎপল সব সত্যি বলছে বলে মনে হয় না কেন? 3.
সুরজমালের সত্যি মিথ্যে কি পৃথক করা সম্ভব? 4. ডিককে সন্দেহের তালিকার বাইরে কোনোভাবেই রাখা যায় না। 5. কাজ ভাঙছে বাড়িরই কেউ, কিন্তু কিভাবে? বাল্ব টিউবই বা ওভাবে ফাটে কি করে? 6. ফার্নিচার ঘরের শব্দটা কি কোনো টেপের আওয়াজ? কোথায় লুকোনো থাকতে পারে টেপটা? কেই বা তাকে চালু করে? কিভাবে করে? টুপুরের পাঠ শেষ। নিতিন চোখ বুজে শুনছিল। বলল, কি রে, আর কিছু নেই? আর কি থাকবে? প্রত্যেকটা বাড়ির ডেসক্রিপশন, কাজ ভাঙাভাঙির ডিটেল, ফার্নিচার রুমের বর্ণনা। ও মা, ওগুলো লিখতে হবে? লিখবো? থাক। নিতিন ঝুঁকে টুপুরের চুল ঘেটে দিল। নোটটা ভালোই বানিয়েছিস, ভাষাও বেশ ঝরঝরে হয়েছে, তবে অবজারভেশন আরো তীক্ষ্ণ করতে হবে। 2-4টে ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু মিস করে গেছিস। যেমন? ভাগলপুরের বাড়ি বিক্রি করতে গিয়ে কি একটা ঝামেলা হয়েছিল? হ্যাঁ, তাই তো। মিস্টার মাইকেল নাকি নিজেদের বাড়ি পর্যন্ত যেতেই পারেননি, হোটেলে বসেই তাকে নাকি সই সাবুত করতে হয়েছিল। ন্যায্য দামও পাননি, জলের দরে বেচতে হয়েছে। যে কিনেছে সে নাকি উৎপল বাবুকেও খুব ভয় দেখিয়েছিল। কিন্তু নিতিন মাসি, ওসবের সঙ্গে ইলিয়াট রোডের বাড়ির ভুতুরে কাণ্ড কারখানার কি সম্পর্ক? হয়তো নেই, আবার হয়তো আছেও। একটা কথা মাথায় রাখিস, ভাগলপুরে বাড়ি বিক্রি করে আসার আগে পর্যন্ত ইলিয়াট রোডের বাড়িতে কিন্তু কোনো সমস্যা ছিল না। তা বটে। তুমি কি উৎপল বাবুকে সন্দেহ করছো? কিন্তু তিনি কেন তাহলে যেচে তোমার কাছে এলো? সেই মোটিভটাই তো খুঁজে বার করতে হবে। অবশ্য আমি উৎপল বাবুকে দোষী বলে দিচ্ছি তা কিন্তু নয়, তবে হ্যাঁ, সেও সন্দেহের তালিকার বাইরে নেই। মুখে যে যাই বলুক, শ্বশুর যদি ভয় পেয়ে বাড়ি বিক্রি করেন, তারও কিন্তু মোটা লাভের সম্ভাবনা। এটাও একটা ভাবার বিষয় বটে। তারপর ধর, কাজ ভাঙার ব্যাপারটা লক্ষ্য করেছিস? কি কাজ ভাঙার নেচারটা 2 রকমের। লাস্ট কাজটা ভেঙেছে টুকরো টুকরো হয়ে, নট ইন রেগুলার জিওমেট্রিক্যাল প্যাটার্ন। অন্য দিনের মতো হাত লেগে খসেও পড়েনি, কোনো কিছুর আঘাতে ভেঙেছে। প্লাস পুতুল গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার ব্যাপারটা একেবারেই নতুন ধরনের ইনসিডেন্ট। তারপর ধর, আমরা প্রথমবার ও বাড়ি ভিজিট করার পর ফার্নিচার রুমে আওয়াজ যেন ঝপ করে কমে গেল, কিন্তু সুরজমাল ফের ঘুরে যাওয়ার পর থেকেই শুরু হলো বাল্ব টিউব আর কাঁচ ভাঙার উপদ্রব। এই পিরিয়ডে ফার্নিচার রুমে মাত্র একদিনই আওয়াজ হয়েছে। এখন বাল্ব টিউবও আর রোজ ফাটছে না, এবং চেয়ার টেবিল বার করে দেওয়ার পর একদিনই লাস্ট ইনসিডেন্টটা ঘটল। এগুলো কিন্তু তুই লিখিসনি। এই সব ঘটনায় তো সুতোয় গাঁথতে হবে, নয় কি? টুপুর মাথা চুলকোলো। ভুল হয়ে গেছে, দেব নোট করে? আর লাগবে না, তবে তোর একটা ব্যাপার আমার একটু হতাশ করেছে রে। কি? তোর নাকটা কিন্তু এখনো পাকেনি। মানে? পরে শুনিস, এখন আয়। সব ইনফরমেশন গুলোকে ছেকে ছুকে তাদের একটা যুক্তির শিকড়ে গেঁথে ফেলি, তারপর মেথড অফ এলিমিনেশন দিয়ে ধাপে ধাপে বুলসাইতে পৌঁছই। নিতিন ঝপ করে থেমে গিয়ে মুচকি হাসল। তবে তারও আগে আর একটা কাজ যে আছে মিস ওয়াটসন। কি? জিপটা যে বড় চা চা করছে। দৌড়ে ভারতীকে চা করতে বলে ফিরে এসেছে টুপুর। আড়মোড়া ভাঙতে ভাঙতে পার্থর আবির্ভাব। ঢুলু ঢুলু চোখে বলল, মাসি বঞ্জিতে জোর গুলতানি চলছে দেখি।
তাতে কি মহাশয়ের 1 ডজন দিবা স্বপ্ন দেখার কোনো ব্যাঘাত ঘটল? ডাহা ভুল বললেন প্রজ্ঞা পারমিতা দেবী। পার্থ সোফায় বাবু হয়ে বসল। শোনো, মানুষ প্রথম স্বপ্ন দেখে ঘুমানোর 67 মিনিট পর। তারপর প্রতিটি স্বপ্ন দেখার মাঝে ব্যবধান থাকে 61 to 67 মিনিটস। সুতরাং 3.25 ঘন্টার ঘুমে আমার পক্ষে এক জোর বেশি স্বপ্ন দেখা সম্ভব নয়। ও তো গড় হিসেব, তুমি তো ব্যতিক্রম। পার্থর ঘাড়ের রোয়া যেন ফুটে উঠল। তাহলে স্বীকার করছো আমি একটু ডিফারেন্ট? অবশ্যই, তা ব্যতিক্রমী মানুষ, তোমাকে যে 3টে কাজের ভার নিতে হবে। আমি প্রস্তুত, কাজকে শর্মা ডরায় না। বটেই তো, তুমি তো কাজ পাগল, নইলে কি নিজেই নিজেকে ছুটি দিয়ে আজ ভোঁস ভোঁস ঘুমোতে? কুটুস করে একটা হুল ফুটিয়ে নিয়ে মিতিন সিরিয়াস হলো। মন দিয়ে শোনো, প্রথম কাজ, যে কবরখানায় মাইকেল মধুসূদনের সমাধি আছে সেখানে গিয়ে রবার্ট ম্যাকগ্রেগরের সমাধি খুঁজে বের করা। মৃত্যুসাল 1864। কেন? প্রশ্ন নয়, যা বলছি তাই করবে। কিন্তু পাবো কি করে অত বড় একটা কবরখানায়? খুঁজবে সারাদিন, সঙ্গে সঙ্গে পুরনো কলকাতার ইতিহাসও আরো ঝালাই হয়ে যাবে। পার্থ বেজার মুখে প্রশ্ন করল। 2 নম্বর কাজটা কি? পরশু এখান থেকে একজন ইলেকট্রিশিয়ান ধরে নিয়ে গিয়ে মিস্টার জোনাথন মাইকেলের ফার্নিচার রুমে একটা টিউব লাইট ফিট করে দিয়ে আসতে হবে। কাল সকালে আমি টিউবটা তোমায় এনে দেব। মিস্টার মাইকেলকে ফোন করে বলে দেব টিউবটা মন্ত্রপুত, হোলি স্পিরিটও ওই টিউব ভাঙতে পারবেন না। উল্টে ওই টিউবের কল্যাণে ও বাড়ির সমস্ত উপদ্রব বন্ধ হয়ে যাবে। টিউব লাইটটি জ্বালিয়ে দরজায় তালা দেবেন মিস্টার মাইকেল। তুমি বলে আসবে আমি না যাওয়া পর্যন্ত কোনোভাবেই ওই ঘরের দরজা যেন না খোলা হয়, ভেতরে তুল কালাম হয়ে গেল না। এটা কোনো কাজই নয়, হয়ে যাবে। অত সোজা ভেবো না। টিউব লাইট লাগানোর সময় লাইকোপোডিয়াম পাউডার ছড়িয়ে দিতে হবে ফার্নিচার রুমের কার্পেটে। খুব সাবধান, কেউ যেন পাউডার ছড়াতে দেখতে না পায়। মিস্টার মাইকেল, উৎপল, মিসেস জোন্স, মির্না, ডিক, কেউ না। মন্ত্রপুত টিউবলাইট পাউডার, ব্যাপারটা কি বলো তো? প্রশ্ন নয়। ওকে ওকে, কি বিটকেল বিটকেল কাজ যে চাপাচ্ছ। 3 নম্বরটা কি? ওটাই সিম্পল। কাল জামালপুর এক্সপ্রেসের 2টো টিকিট চাই, আমার আর টুপুরের, আপ টু ভাগলপুর। ট্রেন ছাড়ল 9:30। কামরা প্রায় ফাঁকাই ছিল। শেষ মুহূর্তে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল এক দঙ্গল কলেজের মেয়ে, সঙ্গে এক মধ্যবয়সী গোলগাল চেহারার অধ্যাপিকা। টুপুরদের কূপেই অধ্যাপিকার বার্থ। সুটকেস সিটের তলায় ঢুকিয়ে দিয়ে ছাত্রীদের উদ্দেশ্যে কড়া গলায় চোস্ত হিন্দিতে হাঁক ছুটতে শুরু করেছেন তিনি। এপাশে ওপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রীদের উচ্ছ্বাস নিভে যাচ্ছে পলকের জন্য, পরক্ষণে আবার কলকল করে উঠছে তারা। ডানকুনি পেরোনোর পর খানিকটা সুস্থিত হলেন অধ্যাপিকা। ওয়াটার বটল থেকে ঢক ঢক জল খেয়ে মিতিনের দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, আপ লোক ক্যা বাঙালি হে? মিতিন ঘাড় নাড়ল। সঙ্গে সঙ্গে বাংলায় প্রশ্ন, যাচ্ছেন কদ্দূর? ভাগলপুর। আমিও। ভালোই হলো, গল্প করতে করতে যাওয়া যাবে। আপনারা কি চেন্নাই থেকে করমান্ডল এলেন না ম্যাড্রাস মেলে? ভদ্রমহিলা জোর চমকেছেন। বুঝলেন কি করে চেন্নাই থেকে আসছি? মিতিন মুচকি হাসল।
আপনার প্লাস্টিকের ক্যারি ব্যাগ দুটো চেন্নাইয়ের দোকানের নাম ঠিকানা লেখা রয়েছে যে। বাহ, আপনার দৃষ্টি তো দারুণ। 2 মিনিটেই আলাপ জমে গেল। মহিলার নাম শর্মিলা মৈত্র, ভাগলপুরেই বাস। স্থানীয় সুন্দরবতী কলেজে ইতিহাস পড়ান। ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন চেন্নাই। বাড়ি ফিরছেন প্রায় দিন 20 পর। এত দিন ধরে ছাত্রীদের সামলাতে সামলাতে তার হাড়মাস কালি হয়ে গেছে। বাড়ি ফিরে এবার গঙ্গায় একটা ডুব দিয়ে হাঁপ ছেড়ে বাঁচবেন। চেন্নাই ছাত্রীদের কীর্তি কাহিনী শোনাতে শোনাতে হঠাৎ থমকালেন শর্মিলা। চোখ কুঁচকে জিজ্ঞেস করলেন, ভাগলপুরে কোথায় যাচ্ছেন আপনারা? কোনো রিলেটিভের বাড়ি কি? না, যাচ্ছি এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে, খড়মন চকে। ও মা, খড়মন চকে তো আমার বাপের বাড়ি আছে। ওখানে কার কাছে যাবেন? গণপতি চৌধুরী, চেনেন? কেক জেঠুকে চিনব না? বিলকুল চিনি। তা তার কাছে যে হঠাৎ? বিশেষ প্রয়োজনে। ও। শর্মিলা একটু থেমে থেকে বললেন, কেক জেঠুর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। গত মাসে দেখলাম বেশ নুয়ে পড়েছেন। বললেন কি সব জ্বর হচ্ছে, তারপর থেকে হাঁটাহাঁটি করলে হাঁপ ধরে যাচ্ছে। প্রায় 90 বছর বয়স হলো। চিরকাল দেখেছি টান টান করে হাঁটছেন, এই প্রথম দেখলাম কেক জেঠুর হাতে লাঠি। নিতিন প্রশ্ন করল, কেক জেঠু বলে ডাকেন কেন? গণপতি বাবুর বেকারি আছে বলে? ঠিক ধরেছেন। ছোটবেলায় কেক জেঠু আমাদের কত কেক যে খাইয়েছেন জানেন তো। কেক জেঠু মাইকেলস বেকারি একসময় আমাদের ছিল। মানে আমাদের ঠিক নয়, আমার এক দাদুর। টুপুরের সঙ্গে চোখাচোখি হলো মিতিনের। নড়ে চড়ে বসেছে মিতিন। কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, সুরেন মাইকেল আপনার? বাবার আপন জ্যাঠা। কিন্তু তার সঙ্গে তো শুনেছি আপনাদের পরিবারের কোনো সম্পর্ক ছিল না। না না, তা কেন, সম্পর্ক একটা ছিল। আমি অবশ্য তাকে দেখিনি। তিনি আমার জন্মের বহুকাল আগেই গত হয়েছেন। তবে বাবার মুখে শুনেছি তিনি ভাইপো ভাইজিদের যথেষ্ট ভালোবাসতেন। বাবারা তো প্রায় যেতেন তার বাড়িতে। তবে আমাদের মেম সাহেব ঠাকুমা নাকি ওই মেলামেশা বিশেষ পছন্দ করতেন না। পাছে ভগলপুরে থাকলে ছেলেটাও নেটিভ বনে যায়, তাই সুরেন দাদুর মৃত্যুর পরপরই তিনি ভগলপুর ছেড়ে চলে যান। সুরেন দাদুর ছেলেকে আপনি দেখেছেন, কিংবা তার বংশধরদের? সুরেন দাদুর ছেলেকে একবার দেখেছি, প্রায় 26-27 বছর আগে হবে। কেক জেঠুরি বাড়িতে আলাপও হয়েছিল সামান্য। শুনেছিলাম তার এক ছেলে এক মেয়ে। সেই মেয়ে নাকি একবার এসেছিল ভাগলপুরে গত ডিসেম্বরে বরের সঙ্গে। ডিসেম্বরে? আপনি শিওর? জানুয়ারি ফেব্রুয়ারিতে নয়? না না, ডিসেম্বরে, ক্রিসমাসের আগে। কেক জেঠুর বাড়িতে এখনো ক্রিসমাসের সময় ঢালাও কেক বানিয়ে নেমন্তন্ন করে খাওয়াবার প্রথা আছে। ওই দিনে কেক জেঠুর মুখে শুনেছিলাম। কেক জেঠু দুঃখ করে বলছিলেন সুরেন মাইকেলের ছেলে নাকি বাড়ি বিক্রি করার জন্য মেয়ে জামাইকে পাঠিয়েছিলেন। সে তো বিক্রিও হয়ে গেছে। তাও শুনেছি। তা আপনি এইসবের খবরের সঙ্গে কিভাবে যুক্ত? সরাসরি কোনো যোগ নেই। জোনাথন মাইকেলের সঙ্গে আমার সম্প্রতি পরিচয় হয়েছে, ওর মুখেই যা শুনেছি। নিতিন আর চোখে টুপুরকে দেখে নিয়ে গলা ছাড়ল। আমি ফার্স্ট জেনারেশন অ্যাংলো ইন্ডিয়ানদের নিয়ে একটা সোশিওলজিক্যাল স্টাডি করছি। জোনাথন মাইকেলের পরিবারটা আমার কাছে একটা আইডিয়াল স্টাডি মেটেরিয়াল।
মিস্টার মাইকেলের পূর্বপুরুষদের সম্পর্কে ডিটেলে জানার জন্যই আমার এই ভাগলপুরের পাড়ি দেওয়া। আশা করি গণপতিবাবু আমায় এ ব্যাপারে বেশ খানিকটা সাহায্য করতে পারবেন। সে ভালো, আমিও আপনাকে কিছু বলে দিতে পারি। যেমন সুরেন দাদুর বাবা ছিলেন। না, ওদের সম্পর্কে আমি মোটামুটি জানি। আমার আগ্রহ এখন সুরেনবাবুর স্ত্রীর পূর্বপুরুষদের সম্পর্কে, মানে ইউরোপিয়ান পাস্ট অফ অ্যান অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলি। মিস্টার মাইকেল বলেছেন গণপতিবাবু নাকি আমায় কিছু নতুন তথ্য দিতে পারেন। কি আর বলবেন কেক জেঠু, বড়জোর বলবেন সুরেন দাদু এক অভিশপ্ত ইউরোপিয়ান বংশের মেয়েকে বিয়ে করেছিলেন। অভিশপ্ত বলছেন কেন? কারণ আমাদের মার্গারেট ঠাকুমার দিদিমার বাবাটি একটি ঘোরতর অন্যায় কাজ করেছিলেন। কিরকম? মহারাজা কনওয়ার সিং এর নাম শুনেছেন? সিপাই বিদ্রোহের অন্যতম নায়ক ছিলেন, যিনি তাতিয়া টোপির খুব ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ, সেই কনওয়ার সিং। বিহারের জগদীশপুরে ছিল তার এস্টেট। 1857 23 নভেম্বরে তিনি কানপুর ব্রিটিশ বাহিনীর উপর আক্রমণ হেনেছিলেন। গোয়ালিয়রের বিদ্রোহী সিপাহীদের সঙ্গে নিয়ে পরাস্ত করেছিলেন জেনারেল উইন্ডহ্যামকে। পরে অবশ্য জেনারেল ক্যাম্পবেল এসে যাওয়ার ফলে তিনি কিছু পিছু হটতে বাধ্য হন। পরের বছর আজিমগড়ের যুদ্ধেও কনওয়ার সিং ব্রিটিশদের কাছে হেরে যান। 1858 এপ্রিলে কনওয়ার সিংকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডটি ঘটনার মূল হোতা ছিলেন ওই রবার্ট ম্যাকগ্রেগর, আমাদের মেম ঠাকুমার দিদিমার সেই বাবাটি। কিভাবে তিনি কনওয়ার সিংকে মেরেছিলেন জানেন? আজিমগড়ের কাছে মনোহর বলে একটা জায়গা আছে, সেখানে নৌকায় চড়ে গঙ্গা পার হয়েছিলেন মহারাজা কনওয়ার সিং। ব্রিটিশরা তাকে অভয়ও দিয়েছিল, তিনি স্বচ্ছন্দে চলে যেতে পারেন, কোনোভাবেই তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু শেষ পর্যন্ত তারা কথা রাখেনি। মনোহরের শেওপুরা ঘাট পার হওয়ার সময় কনওয়ার সিংকে আওতার মধ্যে পেয়ে মেঘনা নামে এক গানবোট থেকে শুরু হলো গোলা বর্ষণ। নৌকোতে মারাত্মকভাবে জখম হলেন কনওয়ার সিং, মারা গেলেন 2 দিন পর। তারিখটা ছিল 23 এপ্রিল। প্রচুর ধনরত্ন ছিল মহারাজা কনওয়ার সিং এর সঙ্গে। সব সাফ করে দিয়েছিলেন ম্যাকগ্রেগর আর তার সাঙ্গপাঙ্গরা। তবে অন্যায়ভাবে লুট করা মাল হজম করা তো কঠিন। পরের বছর পরে অপঘাতে মারা যান ম্যাকগ্রেগর, ওই 23 এপ্রিলে। ম্যাকগ্রেগরের 2 ছেলেও বাঁচেনি, বাপের আগেই তারাও মারা যায়। নিতিন আর টুপুর মন দিয়ে শর্মিলার কথা শুনছিল। নিতিন দুম করে জিজ্ঞেস করলো, এত গল্প আপনি বা জানলেন কি করে? হিস্টোরিক্যাল পোর্শনের বইটা ঘেটে ঘেটে। আর ম্যাকগ্রেগরের কাহিনী তো আমাদের ফ্যামিলিতে মুখে মুখে ঘোরে। সুরেন দাদুই কিছু কিছু গল্প করেছিলেন তার ভাইদের। তাছাড়া মার্গারেট ঠাকুমার মা বাবা তো আমাদের ওখানে ভিখানপুরেই থাকতেন। ওই সাহেবপাড়া থেকেও গল্প ছড়িয়েছে কিছু। একটা গুজবও তো এখনো জোর চালু। ম্যাকগ্রেগরের কলকাতার যে বাড়িটা মার্গারেট ঠাকুমা পেয়েছিলেন, সেই বাড়িতে নাকি এখনো কনওয়ার সিং এর অনেক ধনরত্ন লুকোনো আছে। কনওয়ার সিং এর অভিশাপে ম্যাকগ্রেগর সেসব তো ভোগ করতে পারেননি। আজ পর্যন্ত তার পরিবারের কেউ সেই ধনরত্নের হদিশ পায়নি। গুপ্তধন ও বাড়িতে যখের ধন বনে গেছে। আমিও ওরকমটা শুনেছি, কিন্তু সত্যি কি আছে কিছু? যা রোটে তা কিছুটা তো অত্যন্ত সত্যি। নিশ্চয় কিছু আছে, তবে আমার ব্যক্তিগতভাবে ও ব্যাপারে কোনো কৌতূহল নেই।
আমার শুধু ভাবতে খারাপ লাগে, সুরেন দাদুর নাতি নাতনিদের সঙ্গে আমাদের কখনো কোনো পরিচয়ই ঘটল না, অথচ সম্পর্কে তারা তো আমার ভাই বোনই হয়। কি বলেন? টুপুর বলে উঠল, সত্যি কি অদ্ভুত, তাই না? একই বংশের হয়েও তারা অ্যাংলো ইন্ডিয়ান, পশ্চিম বাংলায় বাস করেও অবাঙালি, আর আপনার আজীবন বিহারে বসবাস করেও বাঙালি। মন্দ বলনি, তবে কি জানো, আমরা কোনো কালই ভাগলপুরকে আলাদা করে বিহার বলে ভাবিনি। ভাবতাম ওটা আমাদের বাঙালিদেরই শহর। কত বাঙালি যে ছিল ভাগলপুরে, নামকরা ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সব লাইনেই বাঙালিরা ছিল লিডিং পজিশনে। নিতিন বলল, কালচারাল দিকটাই বা বাদ দিচ্ছেন কেন? সাহিত্য সংস্কৃতিতেও কি ভাগলপুরের অবদান কম? শরৎচন্দ্র থাকতেন ভাগলপুরে, বনফল ছিলেন, কর্মসূত্রে বিভূতিভূষণও ছিলেন বেশ কিছুদিন, রবীন্দ্রনাথও তো বাস করে গেছেন ভাগলপুরে, রাজা রামমোহনও, এছাড়া আরো কত নামি দামি মানুষ। ঠিক, ভাগলপুরের বাঙালিরা কি বলে জানেন তো, বেড়াল যেমন বাঘের মাসি, ভাগলপুর তেমনি সংস্কৃতি বাংলার মামা। মানে? ওখানে কত বিখ্যাত বাঙালির মামার বাড়ি আছে ভাবুন তো। অশোক কুমার, কিশোর কুমারের মামার বাড়ি ভাগলপুর, অভিনেতা অনিল চ্যাটার্জির মামার বাড়ি ভাগলপুর, সঙ্গে সবার মাথার উপর শরৎচন্দ্র তো আছেনই। কিন্তু সেই মামার বাড়ির দেশ এখন বাঙালিরা ঘটি বাটি বেচে পালাচ্ছে। লাস্ট 30-40 বছরে কত বাঙালি যে ওখান থেকে পাত্তারি গুটিয়ে চলে গেল জানেন। এখন ইউনিভার্সিটিতে MA ক্লাসে বাংলার স্টুডেন্টই পাওয়া যায় না। গল্পে গল্পে রাত অনেক হয়েছে। ট্রেন রামপুরহাট ছাড়িয়ে প্রায় বাংলা বিহারের সীমানায়। শর্মিলা ছাত্রীদেরও হই হল্লা থেমে গেছে, যে যার বাথে শুয়ে পড়েছে অনেকক্ষণ। অন্যান্য যাত্রীরাও ঘুমে প্রায় অচেতন। পাকুড় পার হওয়ার পরও শর্মিলাও চাদর বিছিয়ে শুয়ে পড়লেন। নিতিনও উঠে গেল আপার বাঙ্কে, শুধু টুপুরের চোখে ঘুম নেই। এক দৃষ্টে তাকিয়ে আছে জানলার বাইরে। আজ বেশ চাঁদের আলো আছে, মনোরম জ্যোৎস্নায় ছেয়ে আছে চরাচর। বাংলার সমতল ভূমি পার হয়ে এখন শুরু হয়েছে এবড়ো খেবড়ো বিহার। মাঝে মাঝে দেখা যায় ছোট বড় টিলা। চাঁদের কিরণ মাখা টিলাগুলোকে দেখে কি মায়াবী যে লাগছে এখন। সরু একটা রূপলী নদী পার হয়ে গেল ট্রেন। অন্ধকারের মতো এবার দুপাশে ছোট্ট জঙ্গল। নিসর্গ শোভা দেখতে দেখতে কখন যেন চোখ দুটো জুড়ে গিয়েছিল টুপুরের। জেগে উঠল নিতিন মাসির ধাক্কায়। এই ওঠ ওঠ, সাবর পেরিয়ে গেছে, এরপরেই ভাগলপুর। শর্মিলাও উঠে বসে চাদর ভাঁজ করছিলেন। হাই তুলতে তুলতে বললেন, আপনারা উঠছেন কোথায়? কেক জেঠুর বাড়ি? না, হোটেলেই উঠব। স্যান্ডিস কম্পাউন্ডের কাছে ভালো হোটেল আছে শুনেছি। স্যান্ডিস নয়, স্যান্ডস কম্পাউন্ড। মুখে মুখে যদিও স্যান্ডিসটাই চালু হয়ে গেছে, স্যান্ড মানে একজন ডিস্ট্রিক্ট কালেক্টর প্রকাণ্ড মাঠটাকে উপবন বানিয়েছিলেন সাহেব মেমদের প্রমোদ ভ্রমণের জন্য। হ্যাঁ, ওদিকটা থাকাই ভালো। শহরের ওই সাইডটায় এখনো যা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বাকি গোটা টাউনটাই যা নোংরা হয়ে গেছে। শর্মিলার কথা বর্ণে বর্ণে সত্যি। পুরনো শহরটা সত্যি বেশ অপরিচ্ছন্ন, অসম্ভব ধুলো, রাস্তাঘাটে অজস্র খানাখন্দ, যত্রতত্র ষাঁড় গরু গাধা চড়ে বেড়াচ্ছে, রাশি রাশি রিকশার আওয়াজ কানের তালে লাগার জোগাড়। কালেক্টরদের দিকটায় এসে বুক ভরে নিঃশ্বাস নিতে পারল টুপুর। স্যান্ডস কম্পাউন্ড দেখে সত্যি চোখ জুড়ল,
কি প্রকাণ্ড মাঠ! শাল সেগুন গাছে ভরা মাঠের বুকে হালকা জঙ্গলের আভাস, দেখতে বেশ লাগে। কম্পাউন্ডের কাছেই হোটেল অমরে উঠল টুপুররা। ছিমছাম সাজানো গোছানো হোটেল। রুমে ঢুকেই টুপুর বিছানায় শরীর ছেড়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে নিতিন তাড়া লাগিয়েছে, এই একদম শুবি না, চটপট স্নান সেরে নে, ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। টুপুর মৃদু প্রতিবাদ জুড়ল, এক্ষুনি? এই সাত সকালে? হ্যাঁ, সাত সকালেই। এখানকার গরম তো জানো না, বেলা বাড়লে লু বইবে, চামড়ায় ফোসকা পড়ে যাবে। অগত্যা কি আর করা, টুপুরকে উঠতেই হয়। আধ ঘন্টার মধ্যে তরচাঁদা হয়ে টোস্ট, অমলেট, কফি সাটিয়ে বেরিয়ে পড়ল দুজনে। সাইকেল রিক্সা ধরে মিনিট 10 মধ্যে খরমচক। গণপতি চৌধুরীর বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না। মাইকেলস বেকারি চৌধুরী বাবুকে অঞ্চলে প্রায় সবাই চেনে। লোহার গেটওয়ালা বড় সড়ো দোতলা বাড়িটা দেখিয়ে দিলেন একজন স্থানীয় বাসিন্দা। গেট ঠেলে ঢুকতেই এক প্রৌঢ়ের মুখোমুখি। নিতিন টুপুরকে দেখেই তার ভুরুতে ভাঁজ। কাকে খুঁজছেন? গণপতি চৌধুরী। বাবাকে? কিন্তু বাবার তো শরীরটা ভালো নেই। আমরা অনেক দূর থেকে আসছি, কলকাতার জোনাথন মাইকেলের কাছ থেকে। ওর সঙ্গে খুব জরুরি প্রয়োজন। ভদ্রলোক ভীষণ অবাক হয়েছেন। কার কাছ থেকে? জনাথন আঙ্কেল? হ্যাঁ, আসুন আসুন। একতলায় একটা ছোট মতন বসার ঘরে নিতিনদের অপেক্ষা করতে বলে দোতলায় উঠে গেলেন ভদ্রলোক। মিনিট কয়েকের মধ্যেই নেমে এসেছেন এক বৃদ্ধ, পরনে লুঙ্গি, ফতুয়া, হাতে বাঁধানো ছড়ি। দীর্ঘদেহী মানুষটির চামড়া এখনো কুচকুইনি তেমন। মাথা ভর্তি ধবধবে সাদা চুল, ইয়া মোটা শুভ্র গোপ শোভা পাচ্ছে মুখমণ্ডলে। ঘরে ঢুকতে ঢুকতে কাশছেন অল্প অল্প। নিতিন উঠে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করল। নমস্কার, আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখার্জি। আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। গণপতি বাবুর কাশি থেমে গেল। চোখ বড় বড় করে জরিপ করলেন নিতিনকে। সন্দেহের স্বরে বললেন, ডিটেকটিভ? হ্যাঁ। একটু সময় নিয়ে ধাতস্থ হলেন গণপতি বাবু, তবু চোখ থেকে বিস্ময় যেন কাটেনি। সোফায় বসে বললেন, কলকাতার জনাথনের কাছ থেকে এসেছো? কি ব্যাপার বলো তো, কিছু অঘটন ঘটেছে কি? না, ঘটার উপক্রম হয়েছে। জোনাথন মাইকেলের জীবন বিপন্ন। কে একজন তাকে ভয় দেখাচ্ছে। ও, তা আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার বিশ্বাস ওকে ভয় দেখানোর সঙ্গে এখানে ওর বাড়ি বিক্রি করার একটা কানেকশন আছে। বুঝলাম না। জোনাথন মাইকেলের তো এখানে দুটো বাড়ি ছিল, তাই না? হ্যাঁ, একটা চার্চ রোডে আর একটা গঙ্গার ধারে। মানে বুড়ানাথের মন্দিরের কাছে? বলতে পারো। ওই বাড়ি দুটো বিক্রি করার পর থেকেই মিস্টার মাইকেলের ওপর নানা ধরনের হামলা শুরু হয়েছে। তাই আমি বিক্রির ডিটেলটা একটু জানতে চাই। মানে কাকে বিক্রি করেছেন, কত দামে? সে তো তুমি জনাথনের কাছ থেকেই জানতে পারবে, আমার কাছে আসার দরকার কি? উনি তো বলছেন ওকে নাকি নিজের বাড়ি পর্যন্ত আসতেই দেওয়া হয়নি। স্টেশনের কাছে এক হোটেলে উঠেছিলেন, সেইখানেই নাকি শৈশাবোধ হয়েছে। আসতে দেওয়া হয়নি কথাটা ডাহা মিথ্যে। গণপতি চৌধুরীকে আগে খবর দিয়ে রাখলে ভাগলপুর শহরে কোন শর্মার সাহস আছে তাকে হোটেলে আটকে রাখতো? গণপতি বাবুকে হঠাৎই বেশ উত্তেজিত দেখালো। আদতে জনাথন আমার কাছে আসতেই চায়নি। আসতে চায়নি? কিন্তু কেন? পাছে আমার ঠিক করা পার্টিকে বাড়ি বিক্রি করতে হয়।
অথচ জনাথন প্রথমে আমারই দ্বারস্থ হয়েছিল। ডিসেম্বর মাসে মেয়ে জামাইকে পাঠিয়েছিল খদ্দের খুঁজে দেওয়ার জন্য। এই 90 বছর বয়সে আমি ঘুরে ঘুরে লোকও ঠিক করলাম, প্রাথমিক কথাবার্তাও হয়ে গেল ওই মেয়ে জামাইয়ের সামনেই। বুড়োনাথ মন্দিরের বাড়িটা কিনবেন ডক্টর সতীশ ঝা 11 লাখ টাকায়, আর চার্চ রোডের বাড়িটা নিতে রাজি হয়েছিলেন প্রফেসর সহায় 14 লাখ টাকায়। মানে দুটো মিলিয়ে 25 লাখ। তাই তো দাঁড়ায়। পরে শুনলাম সুলতানগঞ্জের এক পার্টির কাছ থেকে বেশি টাকার অফার পেয়ে গণপতিবাবুর চোয়াল শক্ত হলো। আমার কাছে কথাটা সোজাসুজি এসে বললে আমি কি বাধা দিতাম? না বেশি টাকায় বেচেছে বলে আমি অখুশি হতাম? কত কাল ধরে ওই বাড়ির দুটো আমি বুক দিয়ে আগলে রেখেছি। না, সুরেন কাকার ছেলের কাছ থেকে আমি ওই ব্যবহার আশা করিনি। কিন্তু জোনাথন মাইকেল যে বলেন দুটো বাড়ি বিক্রি হয়েছে মোট 14 লাখে। অসম্ভব, হতেই পারে না। 25 লাখ টাকা দাম পাচ্ছে জেনেও আমাকে খবর না দিয়ে এসে চুপি চুপি কেউ 14 লাখ টাকায় বাড়ি সেল করে যায়? তাই তো মনে হচ্ছে একটা ফাউল প্লে আছে। সে কি আছে জনাথনই জানে। তবে তুমি জনাথনকে বলে দিও আমি যথেষ্ট আহত হয়েছি। গুন্ডা প্রমোটারকে না বেচে ভদ্রলোকদের বাড়ি বিক্রি করলে তার এমন কিছু লোকসান হতো না। যিনি কিনেছেন তাকে আপনি চেনেন? গোটা ভাগলপুর ডিস্ট্রিক্ট তাকে চেনে। বাজির পা ঝাড়া এক বজ্জাত। সে তো এখন শুনি কলকাতাতেও ব্যবসা ফেঁদেছে। কি নাম বলুন তো? রাজনাথ সিং। এখানে তিনি অবশ্য রাজু দাদা নামেই বেশি খ্যাত। কলকাতা থেকে এত দূরে এসে এই নামটা শুনবে স্বপ্নেও ভাবতে পারেনি টুপুর। চোখ গোল গোল করে তাকিয়েছে মিতিন মাসির দিকে। তবে মিতিন মাসি যেন তাকালোই না, চমকালো না, শুধু মুখখানা থমথমে হয়ে গেল সহসা। গোমরা মুখে 2-4টে কথা বলে উঠে পড়ল। গণপতিবাবুর চা জলখাবারের অনুরোধও প্রত্যাখ্যান করল সবিনয়। লোহার গেটের বাইরে এসেই ব্যাগ থেকে বের করেছে মোবাইল, টকটক বোতাম টিপছে। টুপুর উৎসুক মুখে জিজ্ঞেস করল, মাসি কাকে ফোন করছো? তোর মেশোকে বলেই ফোন কানে চাপল মিতিন। হ্যালো, এ কি তুমি এখনো বেরোনি? রোববার তো কি আছে, এক্ষুনি ইলেকট্রিশিয়ান নিয়ে চলে যাও। আর হ্যাঁ, মিস্টার জোনাথনকে আড়ালে ডেকে বলো তিনি যেন আজকে রাতটা একটু সজাগ থাকেন। কবরখানাতেও আজই চরকি মারবে, সমাধিটা কিন্তু আজই লোকেট করে ফেলা চাই। ফিরে বলবো, এইটুকুই শুধু শুনে রাখো, জার্নি ফ্রুটফুল হয়েছে, কাজ মিটে গেছে, রাতে ট্রেনে ফিরছি। মিস্টার মাইকেলের বাড়ি থেকে সন্ধ্যের পরে কোনো ফোন এলে আমার সঙ্গে সঙ্গে জানিও। ছাড়ছি। ফোন অফ করে নিথর দাঁড়িয়ে আছে মিতিন, ভাবছে কি যেন। টুপুর অস্ফুটে জিজ্ঞেস করলো, কি গো মিতিন মাসি, সলিউশন কিছু পেলে? দুম করে রাজনাথ সিং পিকচারে এসে গেল। জলে কুমির, ডাঙায় বাঘ। মানেটা কাল বুঝিস ক্ষণ, এখন চল, রোদ বেশি বাড়ার আগে এখানকার তীর্থক্ষেত্রগুলো দেখে আসি। তুমি মন্দিরে যাবে? মন্দিরই তো, গঙ্গার ধারে শরৎচন্দ্রের মামার বাড়ি, আদমপুরে বনফুলের বাড়ি, খেলাদ ঘোষের যে কাছারি বাড়িতে বসে বিভূতিভূষণ লেখালেখি করতেন সেই বাড়িটা, সবই তো মন্দির, পুণ্যস্থান। সামনে দিয়ে একটা রিক্সা যাচ্ছিল। মিতিন হাত উঠিয়ে ডাকলো, এই রোক্কে রোক্কে।
বাঙালি টোলা জানা হে। পরদিন সকালে কলকাতায় ফিরে 5 মিনিটও হাফ জিরোনোর অবকাশ পাওয়া গেল না। বাড়ি এসে হাত মুখ ধুয়ে টুপুর সবে পার্থমেশকে শরৎচন্দ্রের মামার বাড়ির গল্প শোনাতে শুরু করেছে, তখনই জোনাথন মাইকেলের ফোন। হতাশ সুরে জোনাথন জানাচ্ছেন, গতকাল ফার্নিচার রুমে পার্থমেশু যে মন্ত্র পড়া টিউবলাইটটি জ্বালিয়ে দিয়ে এসেছিল সেটি নাকি আপনা আপনি নিভে গেছে। ঘটনাটা জোনাথনের নজরে পড়েছে ভোর রাতে, বাথরুমে যাওয়ার সময়, অথচ কাল রাত 12:30টাতেও আলোটা জ্বলছিল। জোনাথন কাল অনেক রাত অবধি জেগেছিলেন। শুতে যাওয়ার আগে পর্যন্ত তিনি বারবার এসে দেখে গেছেন চৌকাঠির ফাঁক দিয়ে আলো আসছে কিনা। ঘরটা অবশ্য এখনো খোলেননি জোনাথন, তালা বন্ধই আছে। তবে মিতিনের ওপর যে তিনি ভরসা হারিয়েছেন এটা তার কথায় স্পষ্ট টের পাওয়া যায়। পার্থ ধরেছিল ফোনটা। সবিস্তারে জোনাথনের বক্তব্য শুনিয়ে হালকা বিদ্রুপ ছুড়ল মিতিনকে। কি হলো? তোমার টিউবও গন? তোমার ঝাড়ফুঁক তাহলে ফেল মারলো? কাল গণপতি চৌধুরীর সঙ্গে কথা বলার পর থেকেই বেশ গম্ভীর হয়ে আছে মিতিন। কথাও কম বলছে, খুব কম। ভাগলপুরের দ্রষ্টব্য বাড়িগুলো দেখার সময়ও তেমন যেন উচ্ছ্বাস ছিল না। রাতে ট্রেনেও টুপুরের সঙ্গে কটা কথা বলেছে হাতে গুনে বলা যায়। সারাক্ষণই যেন কি ভাবছে, কি যেন হিসেব কষছে মনে মনে। প্রায় 20 ঘন্টা পরে মিতিনের মুখে এই প্রথম নির্মল হাসি ফুটল। বুড়ো আঙুল দেখিয়ে বলল, মোটেই না মশাই, বরং বলতে পারো আমার ঝাড়ফুঁক হোলি স্পিরিটকে পেরে ফেলেছে। তড়ি ঘড়ি করে আমার মন্ত্রের তেজ কাটাতে গিয়ে বেচারা চরম ভুলটা করে ফেলল। মানে? চলো আমার সঙ্গে, দেখো কিভাবে জবনিকা ফেলি, হোলি ঘোস্টকে হাতে না হাতে পাকড়াই। টুপুর আর পার্থ মুখ চাচাই করছে, ব্যাপারটা ঠিক মগজে ঢুকছে না। মিতিন চোখ পাকিয়ে বলল, তোমরা দুজনে এরকম ভ্যাবলার মতো মুখ করে থেকো না তো। এইটুকু তো তোমাদের বোঝা উচিত, হোলি ঘোস্ট ও বাড়িরই কেউ। কে? আমি বুঝে গেছি, উৎপল ক্রিস্টোফার বিশ্বাস আর মিন্না বিশ্বাস। ওই দুজন চিটিংবাজ মিলেই তো কুচুটে প্ল্যান ভেজেছিল। সঙ্গে আছে এক মেঘনাথ, রাজনাথ সিং। সে আবার কে? কোথা থেকে হঠাৎ মঞ্চে এলো? মিতিন বলল, সব জানতে পারবে, তাড়াতাড়ি খোলস বদলে রেডি হয়ে নাও, আর একটা ফোনও করে দাও মিস্টার মাইকেলকে। বলো আমরা ঘন্টা 2-এর মধ্যে পৌঁছচ্ছি। এর মধ্যে উনি যেন সবাইকে খবর দিয়ে ডেকে নেন। উৎপল, মির্না, ডিক, মিসেস জোন্স সবাই যেন প্রেজেন্ট থাকে। ফার্নিচার রুমের তালা আমি ও বাড়ির সকলের সামনে খুলতে চাই। বাই দ্য বাই, তুমি লাইকোপোডিয়ামে পাউডারটা ঠিকঠাক ছড়িয়েছিলে তো? ও শিওর, কার্পেট ভর্তি করে দিয়েছি। কেউ দেখেনি? নো চান্স। ভেরি গুড। তড়াক করে লাফিয়ে উঠে স্নানে ঢুকে গেল মিতিন। 5 মিনিটে বাজার সেরে ফেলল পার্থ, সির্ফ ডিম আর আলু। সদ্য জাগ্রত বুমবুমের হাতে দুধের গ্লাস ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি লুচি ভেজে ফেলল ভারতী। গপা গপ জলখাবার খেয়ে মিতিনের টিম মাত্র 42 মিনিটের মধ্যে বেরোনোর জন্য প্রস্তুত। ট্যাক্সিতে উঠে মিতিন পার্থকে জিজ্ঞেস করল, ম্যাকগ্রেগরের সমাধির হদিস তো মিলেছে বললে? মিলেছে মানে? খুঁজতে গিয়ে জান কয়লা হয়ে গেছে। যা গরু খোঁজা খুঁজেছি, গোটা সমাধি, আধ ভাঙা সমাধি, প্রায় ভগ্নস্তূপ, বনে যাওয়া সমাধি, অর্ধেক তো নামই মনে পড়ে যায় না। কোথাও কোথাও তো রীতিমতো জঙ্গল হয়ে আছে, যে কোনো সময়ে সাপখোপ বেরিয়ে আসতে পারে। ঠিক আছে ঠিক আছে, অত ব্যাখ্যান লাগবে না।
এখন আমরা সোজা ওই সমাধিতে যাব। ইলিয়াড রোডে যাবে না? আগে সমাধি, তারপর ইলিয়ট রোড। কিন্তু ওখানে যে সবাই ওয়েট করবে। করুক, টেনশনটা বাড়ুক। লোয়ার সার্কুলার রোডে কবরখানার সামনে এসে ট্যাক্সি ছেড়ে দিল মিতিন। টুপুর পার্থকে দুপাশে নিয়ে ঢুকে পড়েছে ভেতরে। বিশাল সমাধি ক্ষেত্রটায় পা রেখেই মনটা কেমন অন্যরকম হয়ে গেল টুপুরের। কংক্রিটের জঙ্গলের মতো এই শহরটার মধ্যিখানে কি এক অপরূপ এক সবুজের সমারোহ। আম, জাম, শিরি, শিমুল, নিম, কৃষ্ণচূড়া, গুলমোহরের ঠান্ডা ছায়ায় শুয়ে আছে কত শত মৃত মানুষ। চিরনিদ্রায় রয়েছে শান্তিতে। কাঁঠালি চাপার গাছগুলো ছেয়ে আছে ফুলে ফুলে, মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। জ্যৈষ্ঠের মৃদু বাতাসে দোল খাচ্ছে ডালপালা অলসভাবে। টুপটাপ খসে পড়ছে শুকনো পাতারা। এমন জায়গায় এলে বাইরের ভিড় হট্টগোল কোনো কিছুই আর টের পাওয়া যায় না। মাঝে সোজা পথ ধরে খানিকটা গেলে ডাইনে বাঁয়ে দুদিকে দুটো আর্চ। ডান দিকে মধুসূদনের কবরে যাওয়ার রাস্তা, বাঁয়ে বেথুন বিথি। সত্যি এমন ঘাসে ঢাকা পথকে বিথি বললেই বুঝি মানায় বেশি। বেথুন বিথি ধরে খানিকটা গিয়ে ডান দিকে ঘুরল পার্থ, আবার বাঁয়ে, আবার ডাইনে। প্রায় কবরখানার পাঁচিলের কাছে এসে আগাছায় ঢাকা একখানা সমাধি দেখিয়ে বলল, ওই যে তোমাদের রবার্ট ম্যাকগ্রেগর। সমাধির ছোট্ট চাতালটা ঝরা পাতায় ঢাকা। চাতালের গা বেয়ে খাড়া মার্বেল পাথরের ফলক। ম্যাকগ্রেগরের নাম ঝাপসা হয়ে এলেও এখনো পড়া যায়। জন্ম 17 মে 1822, মৃত্যু 23 এপ্রিল 1864। টুপুর ফিস ফিস করে বলল, ট্রেনের আন্টি তো ঠিকই বলেছিলেন, 23 এপ্রিলই মারা গিয়েছে ম্যাকগ্রেগর। মিথিন যেন শুনতেই পেল না, এক মনে দেখছে সমাধিটা। ঝুঁকে চাতাল থেকে পাতা কাঠি কুঠি সরালো। বেশ বড় বড় হরফে একটা এপিটাফ খোদাই করা আছে চাতালে, মাত্র 1 লাইনের, someone who once ruled destiny। পার্থ নিচু গলায় বলল, কি দাম্ভিক সাহেব রে বাবা, নিজেকে নিয়তির হর্তাকর্তা ভাবত। চলো এবার যাওয়া যাক। দেখা শেষ? কি দেখলে? মিতিন সরাসরি উত্তর দিল না, আপন মনে বিড়বিড় করছে। এত সহজ একটা ক্লু একদিনেও কেউ ধরতে পারেনি, আশ্চর্য। কি বকবক করছো? কিছু না, চলো তো। কবরখানা থেকে বেরিয়ে হেঁটে ইলিয়ট রোড চলে এলো মিতিনরা। জোনাথনের গেটে পৌঁছে দেখলো উৎপল উদ্গ্রীব মুখে অপেক্ষা করছে বারান্দায়। মিতিন সামনে আসতেই বলল, ব্যাপার কি ম্যাডাম, সবাইকে হঠাৎ একসঙ্গে তলো? মিতিন হেসে বলল, আমার ম্যাজিক টিউবের শেষ খেলটা দেখাবো যে। কিন্তু সে তো নিভে গেছে। নেবাটাই তো খেলা, আসুন ডাকুন সবাইকে। বাড়ি শুদ্ধ লোক বন্ধ ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। জোনাথন দরজা খুলে ভেতরে ঢুকে তাকালেন টিউব লাইটের দিকে। আলোটা জ্বলছে না বটে, তবে অক্ষতই আছে। জোনাথন বিহ্বল স্বরে বলে উঠলেন, দেখেছ, হোলি স্পিরিট এবার শুধু নিভিয়ে দিয়ে গেছেন। সুইচ টিপে। একসঙ্গে সবকটা চোখ ঘুরল সুইচ বোর্ডে। সত্যি তো, সুইচ অফ। জোনাথন ঘড়ঘড়ে গলায় বললেন, কি কি কাণ্ড! হোলি স্পিরিট সুইচ বোর্ডে হাত দিয়ে। 1 সেকেন্ড। মিতিন হাত তুলে সবাইকে ঘরে ঢোকা থেকে নিরস্ত করল।
তারপর অতি সন্তর্পণে পা টিপে টিপে সুইচ বোর্ডের কাছে গিয়ে জ্বালিয়ে দিল টিউবলাইট। আলোকিত ঘরে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, এবার আপনারা লক্ষ্য করুন কিভাবে হোলি স্পিরিট ঘরে এসেছিলেন। ভালো করে দেখুন কার্পেটের ওপর কি সুন্দর তার পায়ের ছাপ পড়েছে। ওই যুদ্ধ জাহাজের ছবি থেকে শুরু হয়েছে পায়ের ছাপ, সুইচ বোর্ড অব্দি এসেছে, আবার ফিরে গেছে ছবিতে। মির্না কাঁপা কাঁপা গলায় বলল, তার মানে হোলি স্পিরিট ওই যুদ্ধ জাহাজে থাকেন? যুদ্ধ জাহাজের ভেতরেই তার আস্তানা। উৎপল সন্দিগ্ধ চোখে পাউডারের উপরে ফুটে থাকা স্পষ্ট পায়ের ছাপগুলো দেখছিল। বলল, এ তো দেখছি মানুষের পায়ের ছাপ। পায়ের ছাপ তো মানুষেরই হবে উৎপল বাবু, হোলি স্পিরিট তো মানুষের মধ্যেই বাস করেন। জোনাথন বললেন, আমি তো তোমার হেয়ালি কিছুই বুঝতে পারছি না। হোলি স্পিরিট, মানুষ, যুদ্ধজাহাজ, পায়ের ছাপ। বোঝাচ্ছি। নিতিন পায়ে পায়ে জোনাথনের কাছে ফিরল। বৃদ্ধ মানুষটার হাত ধরে বলল, শুনুন মিস্টার মাইকেল, ঠান্ডা মাথায় শুনুন। হোলি স্পিরিট টিরিট কিছু নেই। আপনাকে ঘিরে, কিংবা বলা যায় আপনার এই বাড়িটাকে ঘিরে গভীর চক্রান্তের জাল বোনা হয়েছে। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ একজন হোলি স্পিরিট আমদানি করেছেন। কে কে সে? ধাপে ধাপে বলছি। আপনি যে আপনার বাড়ি ঘরদোর বেচার ব্যাপারে তেমন একটা আগ্রহী নন, এ কথা আপনার পরিবারের সবাই জানে, এমনকি মিসেস জোনসও। কিন্তু যে কোনো কারণেই হোক, সম্ভবত আপনার কিছু অর্থাভাব দেখা দিয়েছিল। আপনি ভাগলপুরে বাড়ি দুটো বিক্রি করতে রাজি হন। তারপর থেকে আপনার পরিবারের কারুর ধারণা জন্মায় আপনি হয়তো এবার ইলিয়ট রোডের বাড়িটা বেচলেও বেচতে পারেন। কেউ ভেবেছে লোভে পড়ে বেচবেন, কেউ ভেবেছে চাপে পড়ে। আপনাকে প্রলুব্ধ করার উদ্দেশ্য নিয়ে এ বাড়ির কোনো একজন এক প্রমোটারের শরণাপন্ন হয়। সেই প্রমোটারটি যথা নিয়মে আপনাকে এসে মোটা টাকার টোপও দেয়, কিন্তু আপনি সরাসরি তাকে হাঁকি দেন। সুরজমালের কথা বলছো? কে তার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল? আপনার পুত্র শ্রীমান রিচার্ড মাইকেল। এত বড় সাহস তোর, আমায় না জানিয়ে? জোনাথন রাগে গড়গড় করে উঠল। হোলি স্পিরিটের কারসাজি তবে কি ওরই? বলছি, ধৈর্য ধরুন। এই বাড়ি বেচার আগ্রহ কিন্তু আরো একজনেরও আছে, কিংবা বলা যায় দুজনের। তবে তারা অনেক বুদ্ধিমান। আপনার বাড়ি বিক্রির বাসনা নেই জেনে তারা কিন্তু অনেক বেশি সতর্ক। তারাও যোগাযোগ করেছে প্রমোটারের সঙ্গে। সুরজমালের সঙ্গে? না, অন্য প্রমোটার। সে সুরজমালের চেয়েও ভয়ঙ্কর। অবলীলায় খুন খারাপি করতে পারে, প্রয়োজন বুঝলে বাড়িতে আগুন লাগায়, আস্ত বাড়ি ধসিয়ে দেয়। উৎপল উত্তেজিত মুখে বলল, এসব কি বলছেন আপনি? আপনি কি আমাদের দিকে আঙুল দেখাচ্ছেন? গলা চড়াবেন না মিস্টার বিশ্বাস। আপনি কিভাবে এই বৃদ্ধ মানুষটিকে প্রতারিত করেছেন তা কিন্তু আমি জানি। ভাগলপুরের বাড়ি দুটো 14 নয় 37 লাখ টাকায় বিক্রি হয়েছে। রাজনাথ সিং আমার কাছে সব ফাঁস করে দিয়েছে। মীরনাথ চেঁচিয়ে উঠল, লাই, ইটস আ লাই, 26 lakhs। নিতিন আলগা হাসল। যাক, সত্যিটা স্বীকার করলেন তাহলে। স্থান কাল পাত্র ভুলে কথাটা বলে ফেলেই মীরনার মুখ বিবর্ণ হয়ে গেছে। সন্ত্রস্ত ভঙ্গিতে তাকাচ্ছে সবার দিকে। জোনাথনের চোখে চোখ পড়তেই একটু যেন কেঁপে উঠল। জোনাথন স্তম্ভিত, বাক্যহারা, চোখের পলক পড়ছে না তার। উৎপল মিনমিন করে বলল,
বিশ্বাস করুন ড্যাডি, আপনাকে ঠকানো আমাদের ইচ্ছা ছিল না। হঠাৎ সার্কাসের চাকরিটা চলে গেল, রোজগার পাতি হচ্ছিল না। বিশেষ ভাবলাম একটা জিমনেজিয়াম তৈরি করি, অথচ হাতে টাকা নেই। আপনিও বললেন আপনার হাত ফাঁকা। তাই আপনি আর মির্না মিস্টার মাইকেলের কানের কাছে ভাগলপুরের বাড়ি বেচার ধুয়ো তুললেন। মিস্টার মাইকেল নিম রাজি হতে আর তর সইল না। বাজার যাচাই করতে ডিসেম্বর মাসে স্বামী স্ত্রী ছুটলেন ভাগলপুর, মিস্টার মাইকেলকে না জানিয়ে। সেখানে গিয়ে একজন প্রবীণ সজ্জন মানুষকে ছোটাছুটি করিয়ে দুজন খদ্দেরও জুটিয়ে ফেললেন। দুটো বাড়ি মিলিয়ে 25 লাখ। কিন্তু আপনারা তখন লোভে অন্ধ। মিস্টার মাইকেল আপনার অত টাকা দেবেন না দেবেন সেই ভরসায় না থেকে গোপনে ডিল করলেন ওই ভয়ঙ্কর প্রমোটারটির সঙ্গে। এমন লোক যার কলকাতা ভাগলপুর দু জায়গাতেই ব্যবসা আছে। তারপর মিস্টার মাইকেলকে ভাগলপুর নিয়ে গিয়ে কাল্পনিক একটা ভয় দেখানোর গল্প খাড়া করে হোটেলে আটকে রেখে 14 লাখ টাকার দলিলে সই করতে বাধ্য করলেন। বাকি 12 লাখ আপনাদের পকেটস্থ হলো। ওই টাকায় এবার একটা বাড়ির একতলা লিজ দিলেন। যন্ত্রপাতি কিনে ফেদে ফেললেন জিমন্যাসিয়ামের ব্যবসা। সঙ্গে নিজেদের ফ্ল্যাটটাও নতুন ফার্নিচারে সাজানো হয়ে গেল। কি ভুল বলছি? উৎপল ঘুম। ডিক চেঁচিয়ে উঠল, দেখো ড্যাডি, দেখো, চিনে নাও তোমার আদরের মেয়ে জামাইকে। আমায় তো সহ্য করতে পারো না। আপনি চুপ করুন ডিক। আপনিও কিছু সাধু পুরুষ নন। টাকার জন্য ছোকছোকানি আপনারও কম নেই। টাকা নিয়ে বুড়ো বাপকে ফেলে বিদেশে পালাতে চান, সেটাও কি ন্যায্য কাজ? কিন্তু তার জন্য আমি কোনো চিটিংবাজি করিনি। তার চেয়েও খারাপ কাজ করেছেন। সুরজমালের মতো শেয়ালকে ভাঙা বেড়া দেখিয়েছেন। একবার নাফার গন্ধ পেলে আর কি তাকে নাড়ানো যায়? সুরজমাল অতি ধুরন্ধর। একদিন মিস্টার মাইকেলের সঙ্গে দেখা করে সে বুঝে গেছিল তাকে নড়ানো খুব সহজ কাজ নয়। খানিকটা পিছিয়েও গেছিল। তখনই সুরজমালের কপাল জোরে আকাশ থেকে উড়ে এলো এক আশাতীত প্রস্তাব। এই বাড়িরই কেউ একজন সুরজমালকে বলল, বাড়ি আমি বিক্রি করিয়ে ছাড়ব, কিন্তু তার জন্য আমার কমিশন চাই। ডিক গোমরা মুখে বলল, নিশ্চয় এটাও উৎপলেরই কাজ। উৎপল ঝেঁঝে উঠেছে, কখনো না। তুমি তুমি একদম উল্টাপাল্টা কথা বলো না, খারাপ হয়ে যাবে কিন্তু। ধরা পড়ার ভয়ে মুখ ছোটাচ্ছে। আপনারা থামবেন? আপনারা ছাড়াও এ বাড়িতে মানুষ থাকে। কে? ড্যাডি? কি যাতা বলছেন? ড্যাডি নিজের বাড়ি নিজে বিক্রি করে? আরো একজনকে আপনারা হিসেবে ধরছেন না। বলেই তড়িৎ গতিতে দরজায় এসেছে মিতিন। খপ করে চেপে ধরল মিসেস জোনসের হাত। গম্ভীর স্বরে বলল, কি মিসেস জোনস, আপনার হোলি স্পিরিটের খেলাটা আমি ধরে ফেললাম তো? কিভাবে কায়দা করে ফার্নিচার নাড়াতেন খুলে বলে দিন। ঘরে এই মুহূর্তে বজ্রপাত হলেও জোনাথন বুঝি এত চমকাতেন না। কথা বলতে গিয়ে তোতলাতে শুরু করেছেন। কি কি বলছো তুমি? আমাদের মিসেস জোনস? ইয়েস, ইনি কুইন অফ স্পেড। এবারে যাবতীয় রহস্যময় ঘটনা এরই উর্বর মস্তিষ্কের ফসল। হাউ মাউ করে কেঁদে উঠলেন মিসেস জোনস। ধপ করে বসে পড়েছেন জোনাথন মাইকেলের পায়ের কাছে। আমাকে ক্ষমা করে দিন মিস্টার মাইকেল। টাকার প্রয়োজনে আমার মাথা ঠিক ছিল না। ডাক্তার বলেছিলেন লাখ 2 টাকা খরচ করে কোমরে একটা অপারেশন করাতে পারলে হয়তো একদম নর্মাল হয়ে যাবে ডেভিড, আবার আগের মতো হাঁটতে চলতে পারবে। সেই আশায় আমি।
পাগলের মতো কার্পেটে মাথা ঠুকতে লাগলেন মিসেস জোন্স। প্রভু যিশু, আমাকে ক্ষমা করবেন না, আমার নরকেও ঠাঁই হবে না। মিস্টার মাইকেলের মতন সোজা সিধে মানুষকে আমি ভয় দেখিয়েছি, কত শত মিথ্যে বলেছি। কারো মুখে কোনো কথা নেই। ঘর জুড়ে পাক খাচ্ছে মিসেস জোন্সের কান্নার আওয়াজ। টুপুরের বিস্ময়ে ঘোর কাটছিল না। পার্থ পাশ থেকে প্রশ্ন করল, কিন্তু মিসেস জোন্স কি করে বন্ধ ঘরে ঢুকে গভীর রাতে ফার্নিচার নড়াতেন? উনি তো রোজ সন্ধ্যাবেলা বাড়ি চলে যেতেন, আবার ফিরে আসতেন গভীর রাতে, সোজা রাস্তায় নয়, বাঁকা পথে। কিরকম? বাড়ির পশ্চিম দিকের পাঁচিলটা অনেকটা ভাঙা, তার ওপারে দুটো বাড়ির ফাঁক দিয়ে একটা সরু গলি আছে। গলিটা এঁকে বেঁকে গিয়ে পড়েছে রিপন লেনে। ওই রাস্তা দিয়ে এলে মিসেস জোন্সের বাড়ি থেকে এ বাড়ি বড় জোর মিনিট 5। আমরা যেদিন প্রথম এ বাড়িতে এলাম, মনে আছে? সেদিন একটা ছেলে মিন্নাকে দেখে পাঁচিল গলে পালিয়েছিল, ওই পথে। সে নয় হলো, তবে তালা না খুলে ঘরে ঢুকবেন কি করে? মাটি খুঁড়ে, যুদ্ধ জাহাজ ভেদ করে। বুঝলে না তো? বলেই মিতিন গটগট করে চলে গেছে যুদ্ধ জাহাজের ছবিটার কাছে। কাঠের চ্যানেলের তলায় হাত রেখে কি যেন পরখ করছে। হাতড়াতে হাতড়াতে হাত এক জায়গায় এসে থামল। ওপর দিকে চাপ দিতেই অভাবনীয় দৃশ্য। ছবি শুদ্ধ দেওয়াল মঞ্চের পর্দার মতো সরে গেল দুপাশে। বেরিয়ে পড়েছে এক গহ্বর। মীর্ণা, উৎপল, দিক দৌড়ে এসেছে। টুপুর, পার্থ সকলে মিলে ঝুঁকে দেখলো ফলস দেওয়াল আর বাড়ির আসল দেওয়ালের মাঝের ওই ফাঁকটুকু দিয়ে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে ভূগর্ভে। মিতিন ঘুরে জোনাথনকে বলল, এই গুপ্ত বেসমেন্টের খবর কি আপনার জানা ছিল না মিস্টার মাইকেল? জোরে জোরে মাথা ঝাঁকালেন জোনাথন। না তো, সত্যিই জানতাম না। সেটাই স্বাভাবিক। যিনি এই গোপন বেসমেন্টটি তৈরি করেছিলেন, তিনি তো বাড়ি কমপ্লিট হওয়ার 3 বছর পরেই ওপারে। তার স্ত্রী মেয়ে হয়তোবা কথাটা জানতেন, তবে সেভাবে কারুর কাছে চাউর করেননি। তারপর তো মেয়ে বিয়ে হয়ে এ বাড়ি ছেড়ে চলে গেলেন, মাও মারা গেলেন এক সময়। ঘরটাও পাকাপাকি ভাবে বন্ধ থাকতো। ব্যাস, বেসমেন্টের খবর মোটামুটি চাপায় পড়ে গেছিল। ন্যান্সি মাইকেলের মৃত্যুর পর কোনো এক সময় ঘরটা ঝাড়াঝাড়ি করতে গিয়ে মিসেস জোন্স আবিষ্কার করে ফেলে নিচের ঘরখানা। নেমে দেখুন, নিচে পৌঁছলে ডান দিকে একটা সুড়ঙ্গ পাবেন, তার শেষে আবার সিঁড়ি। ওই সিঁড়ি দিয়ে উঠলে মাথার ওপর লোহার ঢাকনা। ওই ঢাকনারই উল্টো পিঠে লোহার আংটা আছে, যেটা এখন ঢেকে আছে ঘাসে। ওই আংটা টান দিলেই সিঁড়ি মিলে যাবে নিচের নামার। আর নিচ থেকে ওপরে ওঠার জন্য ঢাকনার ক্লিপে চার দিতে হবে একটা। ব্যাস, আসা যাওয়ার রাস্তা মিলে গেল। কি মিসেস জোন্স, ঠিক ঠিক বললাম? মিসেস জোন্স করুণ চোখে তাকালেন, মুখে কোনো রা নেই। মিতিন বলল, বুদ্ধিটা কিন্তু আপনি জব্বর বার করেছিলেন মিসেস জোন্স। রাত্রিবেলা চুপি চুপি এসে লাঠি ঠুকে আওয়াজ করবেন, আর দিনের বেলা বুকে ক্রস এঁকে হোলি স্পিরিটের গল্প ফাঁদবেন। কতদিন আর মনের সঙ্গে যুঝবেন মিস্টার মাইকেল? হোলি স্পিরিটের আতঙ্কে একদিন না একদিন তো ভেঙে পড়বেনই। ব্যাস, আপনার কেল্লা ফতে, এন্ট্রি পেয়ে যাবেন সুরজমাল। কিন্তু হঠাৎ আমি এসে পড়ায় সোজা রাস্তাটা ঘোরালো হয়ে গেল। আপনার মনে ভয় ঢুকলো বারবার একই কর্ম করতে গিয়ে যদি ধরা পড়ে যান। তাই ফার্নিচার রুমে উপদ্রবের ঘটনাটা কমিয়ে দিলেন এবং সুরজমালকে আর একবার ঘাই মারার জন্য ঠেলে পাঠালেন।
লাভ হলো না দেখে শুরু করলেন অন্য খেলা। আরো বেশি করে ভয় দেখাতে চাইলেন মিস্টার মাইকেলকে। পার্থ বলল, তার মানে কাঁচ ভাঙাটাও মিসেস জোনসেরই কাজ? অবশ্যই। দেয়াল আলমারি ভাঙা, সেন্টার টেবিল ভাঙা, শোকেস ভাঙা, বাল্ব টিউব ভাঙা, এসব কাজে অবশ্য অপ্রত্যক্ষভাবে একজন সাহায্যও করেছেন, মিস্টার জোনস। কিভাবে? কাজ ভাঙার পদ্ধতিগুলো বাতলে দিয়েছেন তিনি। মিস্টার জোনস কাজ করতেন ছবি বাঁধাইয়ের দোকানে। সেখানে কাজ কাটার জন্য ডগায় হিরে বা কোয়ার্টজের ছোট কুচি লাগানো হতো, এক ধরনের কাঠি ব্যবহার করা হয়। হিরে বা কোয়ার্টজ দিয়ে কাচের গায়ে দাগ কেটে দিলে সামান্য চারে ভেঙে যায় কাচ। ওই দাগ টেনে দেওয়ার জন্যই কাজগুলো ভেঙেছে সরল রেখায়, এবং সবকটা কাচই ভেঙেছে কেউ না কেউ কাছে হাত ছোঁয়ানোর পর, অর্থাৎ সামান্য চাপে। মিসেস জোনসের পক্ষে বিকেলবেলা কাজগুলোতে ইচ্ছে মতন দাগ টেনে দেওয়ার কোনো অসুবিধাই ছিল না, কারণ ওই সময়টা তিনি একাই থাকতেন। মিস্টার মাইকেল বেরোন বৈকালিক ভ্রমণে। এরপর সন্ধ্যেবেলা থেকে শুরু হয়ে যায় কাজ ভাঙার উৎসব। অবশ্য বাল্ব টিউব ফাটানোর জন্য অন্য পন্থা। এর জন্য একটু কষ্ট করতে হয়েছে মিসেস জোনসকে। স্টোর রুম থেকে ঘরাঞ্চি বার করে তাতে চড়ে বাথরুমের মিউরেটিক অ্যাসিড মাখাতে হয়েছে বাল্ব টিউবে। এটাও করেছেন উনি বিকেল বেলায়। আর সন্ধ্যের পর যেই না বাল্ব টিউব জ্বালানো হয়েছে, অমনি অ্যাসিড মাখানো কাজ তাত লেগে ফটাস। শুধু কালকে লাগানো এই ঘরের টিউব লাইটটাতেই উনি অ্যাসিড মাখানোর সুযোগ নেননি। সুইচ অফ করে ক্ষান্ত থাকতে হয়েছে। ভেবেছিলেন হোলি স্পিরিটে সুইচ অফ করেছেন বলে ধরে নেওয়া হবে। ওর আরো দুর্ভাগ্য, পার্থ ছড়িয়ে যাওয়া লাইকোপোডিয়াম পাউডারের কল্যাণে কার্পেটের ওপর ফুটে উঠেছে ওর পায়ের ছাপ। ইস, কি বিশ্রী ভাবে আপনি ধরা পড়ে গেলেন মিসেস মারিয়া জোনস। মিসেস জোনস ডুকরে উঠলেন। আমি ঘোর পাপী, আমায় তুমি শাস্তি দাও। আমি শাস্তি দেওয়ার কে? আপনি তো অপরাধ করেছেন মিস্টার মাইকেলের কাছে। সাজা যা দেওয়ার তিনিই দেবেন। জোনাথন বড় সড় শ্বাস ফেললেন, ভার গলায় বললেন, কাকে শাস্তি দেব আমি? শুধু মিসেস জোনসকে? আর আমার ছেলে, আমার মেয়ে জামাই, তাদের অপরাধের কি হবে? কি সাজা দিলে আবার আপনজনদের উপর আমার বিশ্বাস ফিরে আসবে বলতো? ওরা আমায় ভালোবাসতে না পারে, আমি তো ওদের ভালোবাসি। জীবনের শেষ কটা দিন ওদের ছাড়া আমি বাঁচবই বা কি করে? জোনাথনের গলা ধরে এলো, চোখ জলে ভরে গেছে। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ডিক, উৎপল আর মির্না। জোনাথনের জন্য টুপুরির খুব কষ্ট হচ্ছিল। কি অসহায় পরিস্থিতি যে পড়ে গেছে মানুষটা। কি কেমন লাগছে জোনাথন বাড়ির ভূত গল্পটি? গল্পটি কিন্তু এখনো শেষ হয়নি। এই শেষ পর্বটি কিন্তু খুব তাড়াতাড়ি বাঙালির গল্প আড্ডায় চলে আসছে। শেষ পর্বে এর পুরো মিস্ট্রিটা কিন্তু সলভ হবে, আর জানতে হলে কিন্তু অবশ্যই শুনতে হবে বাঙালির গল্প আড্ডা। হ্যাঁ, আমাদের চ্যানেলটি ভালো লাগলে কিন্তু চটপট সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন এবং শেয়ার করুন। খুব তাড়াতাড়ি আবার কিন্তু আমাদের বাঙালি গল্প আড্ডা চ্যানেলে জোনাথন বাড়ির ভূতের শেষ পর্বটি চলে আসছে। অবশ্যই অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন, তবে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।